তো প্রণয়ের অমল কাব্য সিজন 1টা কিন্তু আমরা শেষ করে দিয়েছি। এবার সিজন 2 এর পালা। হ্যাঁ, আজ থেকে শুরু করব ডিআরএম সোহাগের লেখা প্রণয়ের অমল কাব্য সিজন 2। আশা করি পুরো উপন্যাস জুড়ে আমার সাথে থাকবেন। জি, আর দেরি নয়, চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে দিয়ে শুনে নি আজকের পর্ব। লাইক বা সাবস্ক্রাইব না করলে পর্ব মিস করবেন কিন্তু। ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত ইরফান। আশেপাশে তাকিয়ে ভ্রু কুচকে বলে, হ্যাঁ, পাশে 10তলা বিল্ডিং। মাইরা মিলার হাত ধরে ভার্সিটির গেটের ভেতরে প্রবেশ করতে নিচ্ছে, তার আগেই ইরফানের কথাটা কানে আসতেই একটু দুষ্টুমি করতে আওয়াজ করে বলে ওঠে, কুত্তা তোর ডার্লিং। মাইরার কথাটা শুনতে পেয়ে ইরফান কানে ফোন ধরে রাখা অবস্থায় পিছু ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মাইরা পিছু ফিরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। আয় হায়, এটা তো তার ভার্সিটির প্রফেসর ইরফান নেওয়াজ। বেচারি ভয়ে মিলার হাত ছেড়ে সামনের দিকে দৌড় দেয়। ভার্সিটির গেটের সামনে হঠাৎ মুখ থুবড়ে পড়ে। মিলা হতভম্ব হয়ে যায়। দ্রুত পায়ে মাইরার মাথার কাছে বসে বলে, এই মাইরা, পড়লি কেমনে? মাইরার চোখ মুখ কোচকালো। ইস, বাচ্চাকালে এভাবে পড়েছিল, এত বড় হয়ে আবার পড়ল। মিলার কথা শুনে রেগে তাকায় মিলার দিকে। এর সামনেই পড়ল আর এ বলছে পড়লি কেমনে? কিছু বলতে গিয়েও বলল না। ইরফান তাদের থেকে একটু দূরে, এই জন্যে। ধুলোমাখা মাঠ থেকে মাইরা উঠতে গিয়ে বোরখার সাথে পা বেঁধে গিয়ে আবারও ঠাস করে পড়ে যায়। ইরফান রেগে কল কেটে দিয়েছে, এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়িয়েছে। চোখ মুখ শক্ত করে মাইরার দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল। মাইরা ইরফানের বলা স্টুপিড গার্ল শুনে নিয়েছে। মনে মনে মুখ ভেঙায়। আশেপাশে অনেকে বাঁকা চোখে তাকিয়ে আছে। বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি রাগ লাগছে। ডান পাশে কালো জুতো পায়ে দুটো পা দেখে বুঝল ইরফান এখানেই দাঁড়িয়ে আছে। মাইরার কাটতে ইচ্ছে করছে, এই স্যার তাকে আজ কি কাঁচাই খেয়ে নিবে। মাইরা ঢোক গিলে কোনো রকমে মাঠ থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায়। ইরফান তাকে ধরতে পারলে আস্ত রাখবে কিনা সন্দেহ। বেচারি ভয়ে শেষ। এদিকে মিলা হতভম্ব হয়ে চেয়ে আছে। বেচারি মাইরাকে টেনে তুলবে বলে নিচু হয়ে বসেছিল, এদিকে এই মাইরা একা একাই পালিয়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকালো মিলা। ইরফান চোখ মুখ শক্ত করে মাইরায় গমনের দিকে চেয়ে আছে। মেয়েটি কই যে দৌড়ে গিয়ে লুকিয়েছে। দাঁত কিরমির করে বলে, স্টুপিড গার্ল, ডিসগাস্টিং। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস রুমের দিকে যায়। মিলা ঢোক গিলল। এই মাইরাকে তারই থাপড়াতে ইচ্ছে করছে। সামনের দিকে যেতে যেতে বলে, মাইরার বাচ্চা। মাইরা ইরফানের আড়ালে এসে দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ হাঁপায়। কালো বোরখা পুরো সাদা হয়ে গিয়েছে। অনেকে মিটমিট করে হাসছে। মাইরা সেকেন্ড ইয়ারের একটি ছেলেকে হাসতে দেখে বলে, ভাইয়া, একদম হাসবেন না। আপনি না সিনিয়র, জানেন না জুনিয়রদের স্নেহ করতে হয়? ছেলেটি থতমত ঠেয়ে তাকায়, মুখ স্বাভাবিক করে নেয়। মিলা মাইরার বাহুতে ধাক্কা দিয়ে রেগে বলে, এই বেয়াদব, আমাকে রেখে চলে আসলি কেন? মাইরা দাঁতে কেলিয়ে বলে, নিজে বাঁচলে তারপর বাপের নাম নিব। মিলা দুহাত কোমরে দিয়ে মাইরার দিকে রেগে তাকায়। মাইরা এক হাতে মিলাকে জড়িয়ে বলে, তোকে কিছু বলবে মা, যা বলার সব তো আমাকেই বলবে মায়না। অকাম তো আমি করেছি। বলতে বলতে মাইরা তার পেটে হাত বোলায়। মিলা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি রে, ব্যথা পেয়েছিস? মাইরা রেগে বলে, না, আরাম পেয়েছি। মিলা ইনোসেন্ট মুখ করে বলে, আমি কি করলাম? আমাকে রাগ দেখাস কেন? মাইরা কাদ্দো কাদ্দো মুখ করে বলে, তুই বললি না কেন ওটা আমাদের স্যার? আমাকে এখন কি করবে কে জানে। কিছু না করেই কত শাস্তি পাওয়া লাগে, আর আজ ভুলভাল বলে ফেলেছি। আমি শেষ দোস্ত। মিলা মুখ বাঁকিয়ে বলে, ভালোই হয়েছে, মুখটা বন্ধ রাখতে পারিস না, এবার মজা বোঝ। মুখ তো কথা বলার জন্যই, বন্ধ রাখবো কেন? আজব। তাইলে এখন ইরফান ফারের কাছে গিয়ে বল, মুখ তো কথা বলার জন্যই, এই জন্যই আমি আমার মুখ দিয়ে কুত্তাকে আপনার ডার্লিং বানিয়ে দিয়েছি। মায়েরা ডান হাত পেটে রেখে বলে, এমন করিস না, থাক, বাড়ি যাই। প্রথম ক্লাসটাই ইরফান না স্যারের, আমাকে আস্ত রাখবে না ভাই। মিলা মায়েরার হাত ধরে বলে, আমিও যাচ্ছি। একা একা কি ক্লাস করবে? মায়েরা হাসল। একদম মনের মতো একখান বান্ধবী তার এইটা। ডান হাতে দোরখা ঝেড়ে মিলার মায়েরা এগিয়ে যায়। তখনই শুদ্ধ তাদের দুজনের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমরা দুজন সেই বিচ্ছু না? মায়েরার সাথে সাথে বলে, না ভাইয়া, আমরা মানুষ। মায়েরার কথা বলার ধরনে শুদ্ধ হেসে ফেলে। সেই স্টুডেন্টদের সামনে অ্যাটলিস্ট গম্ভীর হবার চেষ্টা করে, কিন্তু বেচারা তার স্বভাব থেকে বেরোতে পারে না, তবুও চেষ্টা করে। তবে মায়েরার কথাটা আলাদা। এদিকে মায়েরা শুদ্ধকে ভাইয়া বলার কারণ আছে। মায়েরা আর শুদ্ধ একই গ্রামের। মায়েরা যখন গ্রামে থাকত তখন শুদ্ধকে বেশ ভালো করেই চিনত।
তখন থেকেই শুদ্ধকে ভাইয়া দেখে অভ্যাস। শুদ্ধ হাসি আটকে মায়রার উদ্দেশ্যে বলে, ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছিলে? মিলা আমতামতা করলে মায়রা মিলাকে একটা গুঁতো দেয়। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে, ক্লাসেই যাচ্ছিলাম। শুদ্ধ গম্ভীর গলায় বলে, যাও। মায়রার মিলা অসহায় মুখ করে ক্লাসের দিকে এগোলো। মায়রা একটু পরপর পিছু ফিরলে শুদ্ধকে দেখে ক্লাসের দিকে এগোয়। শুদ্ধকে ভাইয়া মেনে মজা করলেও ভার্সিটিতে দেখা হওয়ার পর মায়রা স্যার হিসেবে যথেষ্ট সম্মান করে। কিছুক্ষণ পর শুদ্ধকে আর না দেখতে পেয়ে মায়রা মিলার হাত ধরে দৌড় দিতে দিতে বলে, চল চল পালাই। মিলা মায়রার পিছু দৌড়ায়। এই মায়রার সাথে থাকতে থাকতে সে একদিন পাগলই হয়ে যাবে। ইরফান নেমাজ, ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বয়স 29, উচ্চতায় 6 ফুট, গায়ের রং ফর্সা, খাড়া নাক, দীর্ঘ কপাল, দুগাল ভর্তি চাপ দাড়ি, মাথার চুলগুলো স্বাভাবিকের চেয়ে বেশ বড়, চোখের মণি দুটো বাদামি, অচেনা কারুর নজরে পড়লে মনে হবে লেন্স লাগানো। শুদ্ধই আসার, যে ইরফানের ফুফাতো ভাই, এই ভার্সিটিরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হাইট 6 ফুট, শ্যামবর্ণের পুরুষ শুদ্ধ, দুগালে চাপ দাড়ি। ইরফানের ক্লাস ছিল, কিন্তু সে ক্লাস ক্যান্সেল করে দিয়েছে। অফিস রুমে এসে একটানা পায়চারা করছে, রাগে এসির মাঝেও ঘামছে। চোয়াল শক্ত তার। হাঁটুর বয়সী এক মেয়ে, সাথে এই ভার্সিটির স্টুডেন্ট, তাকে সরাসরি কুকুর বলে দিয়েছে। ব্যাপারটা একদমই হজম হচ্ছে না তার। ইচ্ছে তো করছে ওই স্টুপিড মেয়েটাকে আগে থাপড়িয়ে মুখের ভাষা শেখাতে। পরনের কোট খুলে চেয়ারের সাথে রাখল। কোটের নিচে কালো শার্ট। ইরফান চোয়াল শক্ত করে দুহাতের শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটালো। দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝল। ফলস্বরূপ হাতের রগগুলো ফুলে দৃশ্যমান হয়। রাগটুকু গিলতে না পেরে হঠাৎই মুষ্টিবদ্ধ ডান হাতে টেবিলের ওপর পাঞ্চ মারে। তখনই শুদ্ধ দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ইরফানের অবস্থা দেখে চেঁচিয়ে বলে, আরে আরে কি করছিস? ইরফান শক্ত চোয়ালে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সব খুলে ফেলেছিস কেন? বেশি গরম লাগলে আরেকটা এসির ব্যবস্থা করছি। ইরফান রাগান্বিত স্বরে বলে, ও কোন সাহসে আমাকে কুকুর বলল? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিস্ময় কণ্ঠে আওড়ায়, কুকুর? নিজেকে সামলে অবাক হবার ভান করে বলে, এত বড় মিস্টেক কি করল? বাঘ, সিংহ, আরও কত হিংস্র প্রাণী ছিল, সব রেখে কুকুরের মতো এক অবলা প্রাণীর সাথে তোকে তুলনা করল। ইস, কুকুরগুলো শুনতে পেলে খুব কষ্ট পাবে। ইরফান শুদ্ধের কথা শুনে রেগে আরও বোম হয়ে যায়। টেবিলের ওপর থেকে ফাইল নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে, সাথে রেগে শব্দ করে ডাকে, শুদ্ধ। শুদ্ধ হাসতে হাসতে দ্রুত বসে পড়ে। কিছুক্ষণ আগে ভার্সিটির ভিসি ইরফানের রুমের দরজায় এসে দাঁড়িয়েছে। ইরফানের ছুঁড়ে ফেলা ফাইল ভদ্রলোকের পায়ের কাছে গিয়ে পড়েছে। অবাক হয়ে বলে, ইরফান কি হয়েছে? ভিসির গলা পেয়ে শুদ্ধ সোজা হয়ে দাঁড়ায়। ইরফান গম্ভীর গলায় বললে, নাথিং আঙ্কেল। ইরফানেদের ভার্সিটির ভিসি শাহাবুদ্দিন আহমেদ, তার ইরফানের বাবার সাথে ব্যবসা সূত্রে খুব ভালো সম্পর্ক। বলা যায় তারিক নেওয়াজের খুব কাছের বন্ধু সে। সেই হিসেবে ইরফান আর শুদ্ধকে বেশ ভালো করে চেনে, সাথে সম্পর্কটাও বেশ ভালো। শুদ্ধ হেসে বলে, আঙ্কেল, আপনার বন্ধুর ছেলেকে বাঘ সিংহর সাথে তুলনা করলে মানায় কিনা বলুন তো? শুদ্ধর কথা শুনে ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শাহাবুদ্দিন আহমেদ মুখ লুকিয়ে একটু হাসল। খুব দ্রুত নিজেকে সামলে শুদ্ধর উদ্দেশ্যে বলে, শুদ্ধ, ইরফানকে আর রাগিও না। শুদ্ধ হাসল। শাহাবুদ্দিন আহমেদ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে। ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান বসো। শুদ্ধ রুম থেকে বেরোতে নিলে ভদ্রলোক বলেন, শুদ্ধ, তুমিও এসো। শুদ্ধ হাত ঘড়িতে একবার সময় দেখে পিছু ফিরে বলে, আঙ্কেল, আমার ক্লাস আছে। ও আচ্ছা, তাহলে তোমার সাথে এটা নিয়ে পরে আলোচনা করব। শুদ্ধ মাথা নেড়ে বলে, আচ্ছা আঙ্কেল। এরপর রুম থেকে বেরিয়ে যায়। ইরফান নিজেকে শান্ত করে চেয়ারে বসে মৃদুস্বরে বলে, আঙ্কেল বলুন। শাহাবুদ্দিন আহমেদ গলা ঝেড়ে বলে, ইরফান, আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের নিয়ে একটা সফরে যেতে চাইছি, তুমি থাকতে পারবে? ইরফান ভাবনায় ব্যস্ত। শাহাবুদ্দিন আহমেদ আবারও বলেন, তুমি আর শুদ্ধ আমার ছেলের মতো, তোমরা সাথে থাকলে চিন্তামুক্ত থাকতে পারবো। ইরফান তার আঙ্কেলের দিকে তাকিয়ে বলে, ওকে আঙ্কেল, তবে নেক্সট 1 উইক পারবো না, এরপর আপনাকে ডেট জানাবো। শাহাবুদ্দিন সম্মতি জানিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, শুদ্ধর সাথে ডিসকাস করে জায়গাটাও তোমরা ঠিক করে আমাকে জানিও। ইরফান সম্মতি জানালে শাহাবুদ্দিন আহমেদ রুম থেকে বেরিয়ে যায়। মাইরা ইসলাম, বয়স 18, গায়ের রং ফর্সা, উচ্চতায় 5 ফুট 3 ইঞ্চি, মুখটা গোলগাল, গাল দুটো হালকা ফোলা, চোখ দুটো বেশ বড়। মাইরা ছোটবেলা গ্রামে কেটেছে। ছোটবেলায় বাবা মা মারা যায়।
আছে সৎ মা, সৎ বাবা আর এক ছোট্ট সৎ ভাই যার নাম লাবিব, বয়স 4 বছর। মায়রা ছোটবেলা গ্রামে কেটেছে, শহরে এসেছে সে যখন ক্লাস 9-এ পড়ে। মূলত তার সৎ মা, সৎ বাবা দুজনেই গ্রাম থেকে শহরে চলে আসে, কিন্তু মায়রাকে তার মা খুব সুন্দর করে বলেছিল মায়রা আর তাদের সাথে থাকতে পারবে না। এরপর মায়রার জন্য একটা হোস্টেল খুঁজে দেয়। তার মা মায়রাকে প্রতি মাসে খরচের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় লাবিবের বাবার থেকে লুকিয়ে। মায়রাকে কয়েক মাস পর পর দেখতে আসে। মায়রা জানে তার সৎমা তাকে ভালোবাসে, তবে নিজের সংসার তো টিকাতে হবে, সে পরের মেয়ে, তার জন্য এ পর্যন্ত তিনি অনেক করেছেন। মায়রাকে তার সৎমা লুকিয়ে টাকা দিত, কিন্তু মায়রা ইন্টার সেকেন্ড ইয়ার থেকে টুকটাক টিউশন গড়ায়। এরপর থেকে আর টাকা নিতে যাইত না, কিন্তু তার মা অনেক ইমোশনাল কথা বলে মাঝে মাঝে মায়রাকে কিছু টাকা দিতে পারে, তবে মায়রা 90% সময়ই নেয় না। যেখানে তার থাকার জায়গা হয়নি সেখান থেকে টাকা নেয়ার চেয়ে না খেয়ে মরে যাওয়া ভালো। গত প্রায় 4.5 বছর হলো মায়রা হোস্টেলে থাকে। তার বান্ধবী হয়েছে, তবে পরিবার নেই। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে মায়রা। ভার্সিটি থেকে ফিরে মায়রা মিলার সাথে তার সৎ মা আর সৎ বাবার সাথে দেখা করার জন্য এসেছে। মূলত ভার্সিটিতে ক্লাস না করে চলে আসায় ভাবলো সময় আছে, দেখা করে যা। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় 30 মিনিট হলো বেল বাজায়, অথচ কেউ দরজা খুলছে না বা কোনো সাড়া নেই। মেইন গেট থেকে একজন ভদ্রলোক বেরোলে মায়রা জিজ্ঞেস করে লাবিবের কথা। ভদ্রলোক জানায় গতকাল তারা কোথাও বেড়াতে গিয়েছে। কথাটা শুনে মায়রার তীব্র খারাপ লাগলো। প্রায় 3 মাস পর দেখা করতে এসেছিল। তার মাও আর যায় না, ভাইটাকেও দেখা হয় না কত মাস, কিন্তু তারা তাকে ভুলে কোথাও ঘুরতে চলে গিয়েছে। মায়রা মন খারাপ করে রাস্তার পাশে বেশ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মেঘলা আকাশপানে চেয়ে লম্বা শ্বাস টানল। মিলা মায়রার কাঁধে হাত রাখলে মায়রা দ্রুত মিলার দিকে তাকায়। মিলার মলিন মুখ দেখে মায়রা ঝাপসা চোখে শব্দ করে হেসে ফেলে। মিলা হাসল না। এই মায়রার ওপর মাঝে মাঝে রাগ হয়। দুঃখ পেয়ে মানুষ অন্তত মন খারাপ করে থাকবে, এটাই তো স্বাভাবিক। অথচ মায়রা হয়েছে উল্টো। মায়রার জন্য তারই মন খারাপ হয়ে যায়, আর মায়রা স্বাভাবিক। উল্টে মায়রাই তার মন ভালো করতে লেগে পড়ে। ভাবনার মাঝেই মায়রা বাঁ হাতে ঝাপসা চোখজোড়া ডোলে মিলাকে ধাক্কা দিয়ে পড়ে। তোর স্বামীর কপালে বহুত দুঃখ আছে বুঝলি, মানে এত ইমোশন কেন তোর ভাই? মিলা বিরক্ত হয়ে বলে, চুপ থাক, তোর সমস্যা কি? নিজের মন খারাপের দুটো কথা মন খুলে আমাকে বললে কি হয় মায়রা? মায়রা চুপ হয়ে গেল। এরপর একটু হেসে বলে, যার কেউ নেই তার দুঃখ নেই মিলা। আমার কে আছে বলতো? না তো নিজের মা আছে, না নিজের বাবা, না আছে নিজের একটা ভাই বোন। থাকার মতো এই সৎ মা, সৎ ভাই। মাঝে মাঝে ইচ্ছে করে এই দুজনের কাছে অভিযোগের ঝুড়ি নিয়ে বসি, কেন আমাকে তাদের সাথে রাখলো না? কিন্তু আমার অভিযোগ যে বেমানান মিলা। পর হয়েও তারা যতটা আমাকে ভালোবাসে, ওটুকুই তো কত অসহায় মানুষ পায় না। আমাদের মতো এতিম মেয়েদের ইচ্ছেগুলো খুব বেমানান। এই যেমন আমার ইচ্ছে আমি, আমার মা আর ভাই একসাথে থাকব, কিন্তু তারা তো পর। আমার সেই ইচ্ছে কখনো পূরণ হবার নয়। এক শহরে থেকেও আমার জায়গা তাদের বাড়িতে হয়নি, হয়েছে হোস্টেলে। একটু থেমে হেসে বলে, এসব বাদ দে, চল এই শহর ঘুরি, ভালো লাগবে। মিলা মায়রাকে জড়িয়ে ধরে। মায়রা মিলার পিঠে হাত বুলিয়ে বলে, ওলে আমার ময়নাটা আবার ইমোশনাল হয়ে গেল রে। মিলা পাত্তা দিল না মায়রার কথায়। ভাঙা গলায় বলে, তোকে আমি একটা রাজপুত্র এনে দেব, যে তোর সব দুঃখ ভুলিয়ে দেবে। মায়রা হেসে বলে, আর আমি তোর জন্য একটা টাকলু মামা আনব। মিলা মায়রাকে জড়িয়ে রেখেই মায়রার পিঠে একটা থাপ্পড় মেরে বলে, বেদোফ ছেমড়ি। মায়রা হাসে। শুদ্ধ ভার্সিটির অফিস রুম থেকে বেরিয়ে দেখল ইরফান ভার্সিটির মাঠের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, যেহেতু কেউ এক অবলা প্রাণী কুত্তা বাবুর সাথে তোকে তুলনা করেছে, সে হিসেবে তোর এক অবলা প্রাণী হয়ে এভাবে বায়ুদূষণ করা ঠিক হচ্ছে না সোনা। ইরফান ডান হাতের মুঠোয় জ্বলন্ত সিগারেট চেপে বাঁ হাতে শুদ্ধর কলার চেপে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড গার্লকে আমি ছাড়ব না। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ওয়াও, সে একটা মেয়ে, কি কিউট রে। ওই স্টুপিড গার্লকে আমি ছাড়ব না। ওয়াও, সে একটা মেয়ে, কি কিউট রে। ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর কলার ছেড়ে দেয়। ডান হাতে সিগারেট ছুঁড়ে ঠেলে গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ হাসছে। একে কোনো মেয়ে সরাসরি কুকুর বলে দিয়েছে, সাহস আছে মেয়েটার। ফোন বেজে উঠলে শুদ্ধ পকেট থেকে ফোন বের করে দেখে নাসিমের ফোন। রিসিভ করে জানায়, আসছে। নাসিম বাইরের দেশে পড়াশোনা করছে। এইচএসসি দিয়ে পড়াশোনার জন্য বাইরের দেশে গিয়েছিল, গতকাল বাংলাদেশে এসছে। আজ সকালে ইরফান আর শুদ্ধর সাথে দেখা করতে চেয়েছে।
ইরফান আর শুদ্ধ ভার্সিটিতে থাকায় আশেপাশের কোনো ক্যাফেতে নাসিমকে আসতে বলেছে। শুদ্ধ ভার্সিটি থেকে বেরিয়ে ইরফানের গাড়িতে উঠে বসে। এক জায়গায় যাবে বলে আলাদা করে আর নিজের গাড়ি আর নিল না। ভার্সিটি থেকে কিছুটা দূরে একটি ক্যাফেতে নাসিম বসে আছে। ইরফানের সাথে কথা বলে জায়গাটির লোকেশন চাইছিল। মজার ব্যাপার হলো, ইরফান যখন বলেছিল 10 তলা বিল্ডিং, তখন এক মেয়ে বলে উঠেছিল কুত্তা তোর ডার্লিং। এটা যতবার ভাবছি নাসিম হাসি আটকে রাখতে পারছে না। ইরফান তো রেগে কল কেটেই দিয়েছে, কিন্তু সে মেয়েটি কে যে ইরফানের মতো মানুষের সাথে ফাজলামি করেছে? শুদ্ধ আর ইরফান ক্যাফেতে প্রবেশ করে। ইরফান চেয়ার টেনে বসে। শুদ্ধ বসতে বসতে নাসিমের উদ্দেশ্যে বলে, কি রে, হাসছিস কেন? নাসিম ইরফানের দিকে তাকিয়ে শব্দ করে হাসে দেয়। হাসতে হাসতে শুদ্ধকে সেই কাহিনী বললে শুদ্ধ নাসিমের সাথে হাসতে থাকে। ইরফান এমনিই রেগে আছে। এদের দুজনের হাসি দেখে দাঁত কিরমির করতে করতে গমগমে স্বরে চেঁচিয়ে বলে, শাট আপ। শুদ্ধ আর নাসিম দুজনেই ঝাঁকি দিয়ে ওঠে, চুপ হয়ে যায়। ইরফানের কণ্ঠে আশেপাশে যারা কথা বলছিল কিছু সময়ের জন্য তারাও চুপ হয়ে যায়। শুদ্ধ আর নাসিম দুজনেই মুখ লুকিয়ে মিটমিটিয়ে হাসছে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে আপাতত তাদের জন্য কফি অর্ডার দেয়। ইরফানের জন্য ব্ল্যাক কফি অর্ডার দিয়েছে। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি টেবিলে দিয়ে যায়। ইরফান নাসিমের সাথে কয়েকটি কথা বলে সে তার মতো ফোনে মগ্ন, সাথে একটু পরপর কফির কাপে চুমুক দেয়। শুদ্ধ নাসিম তাদের মতো কথা বলায় ব্যস্ত। মিলা মাইলাকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। সকালে কিছু না খাওয়ায় অনেক ক্ষুধা পেয়েছে, এজন্য বাড়ি যাওয়ার পথে ভার্সিটির আশেপাশে একটি ক্যাফেতে আসে। মাইরা আসতে চাইছিল না, মিলা জোর করেই টেনে এনেছে। মায়েরা মিলার সাথে গল্প করতে করতে ক্যাফের ভেতরে প্রবেশ করে। কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ মনে হলো পায়ের নিচে পিচ্ছিল কিছু, সাথে কোনেক পায়ের বেঁধে যায়। মায়েরা পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য মিলাকে ধরতে গিয়েও পারল না। তার আগেই বাম দিকে হেলে গিয়ে ঠাস করে চিৎপটাং হয়ে একদম ইরফানের কোলের ওপর পড়ে। ইরফান ডান সাইডে বসেছিল আর ইরফানের পাশ দিয়েই মায়েরা যাচ্ছিল। ফলস্বরূপ মায়েরা ইরফানের কোলেই এসে পড়ে। ইরফানের হাতে কফির মগ ছিল, সে কফিতে চুমুক দিতে যাচ্ছিল, তখনই মায়েরার সাথে ধাক্কা লেগে কফির মগ হাত থেকে ছিটকে পড়ে। গরম কফি একদম ইরফানের বুক বরাবর শার্টের ওপরে এসে পড়ে। উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়। মায়েরা চোখ বড় বড় করে চেয়ে আছে। শেষ, আজ তার মৃত্যু নিশ্চিত। ইরফান চোয়াল শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। এমনিতেই এই মেয়েটাকে ভার্সিটির সামনে উল্টাপাল্টা বলে মাথা গরম করে দিয়েছিল। এখন মায়েরা তার কোলে এসে পড়ে যাওয়া, সাথে বুক বরাবর গরম কফির ছ্যাঁকা খাওয়া, ইরফান আর নিতে পারল না। মায়েরাকে জোরে টান দিয়ে দাঁড় করিয়ে এক প্রকার ধাক্কা দেয়। কেউ বুঝে ওঠার আগেই মায়েরার ডান গালে ইরফান কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা উল্টে পড়তে নেয়। তখন সেখানে এসে দাঁড়ায় অন্তরা। মায়েরাকে দুহাতে জাঁপড়ে ধরে। সে ক্যাফের দরজায় দাঁড়িয়ে মায়েরার পড়ে যাওয়ার ঘটনাটি দেখেছে। এইবার সকলে আগের চেয়েও বিস্ময় নিয়ে তাকায়, একবার ইরফানের দিকে তো একবার মায়েরার দিকে। শুদ্ধ ও নাসিম দুজনেই বসা থেকে দাঁড়িয়ে গেছে। মিলা ভয়ে কাঁপছে। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আইল জাস্ট কিল ইউ। কথাটা বলে হন হন করে ক্যাফে থেকে বেরিয়ে যায় ইরফান। সকলে থমথমে মুখে চেয়ে আছে। ক্যাফেতে বসে থাকা অনেকেই আর চোখে তাকাচ্ছে। অন্তরা ইরফানকে পিছু ডাকল। ইরফান শুনলে তো? মায়েরা অন্তরাকে ছেড়ে দাঁড়িয়েছে। গালটা জ্বলছে মারাত্মক। নরম গালে অমন দানবীয় হাতের চড় খেয়ে গাল কি আর স্বাভাবিক থাকে? মায়েরার মনে হচ্ছে তার মাথার মগজসহ নড়ে উঠেছে। সাথে গরম কফি গলার কাছে এসে পড়ে হিজাব ভেদ করে অনেকটা ভেতরে গিয়েছে। গলার নিচ দিকেও জ্বলছে। মিলা মায়েরাকে এক হাতে আগলে নেয়। তার খারাপ লাগছে। মায়েরা আসতেই চাইছিল না, সে জোর করে টেনে আনল। তার জন্যই ইরফান স্যারের হাতে শক্ত থাপ্পড় খেতে হলো তার বান্ধবীকে। ওদিকে অন্তরারও খারাপ লাগল। এক তো ইরফানের সাথে দুটো কথাও বলতে পারল না, তার আগেই ইরফান রেগে জায়গাটি প্রস্থান করল। আবার এই মেয়েটিও ইরফানের রাগের শিকার হয়ে মার খেয়ে বসে থাকল। শুদ্ধ দ্রুত এগিয়ে এসে মায়েরার উদ্দেশ্যে বলে, মায়েরা তুমি ঠিক আছো? ইরফানের হয়ে আমি সরি, আসলে ইরফানের রাগটা একটু বেশি। মায়েরা অবাক হল না শুদ্ধর ব্যবহারে। শুদ্ধটাকে আপন বোন ভাবে তা মায়েরা জানে। গালের অসহ্য ব্যথা, সাথে গাল গলার জ্বলুনিতে না চাইতেও চোখের কোণে পানি জমেছে। মায়েরা খুব দ্রুত নিজেকে সামলে নেয়। এরপর শুদ্ধর দিকে চেয়ে হেসে বলে, ঠিক আছে ভাইগা। শুদ্ধর খারাপ লাগল। মেয়েটার ফর্সা ডান গালে পুরো 5 আঙুলের ছাপ স্পষ্ট। আশেপাশের মানুষ সহ শুদ্ধদের দৃষ্টি মায়েরাকে অস্বস্তিতে ফেলে। ব্যথার চেয়ে লজ্জাই বেশি পাচ্ছে সে। শুদ্ধকে বলে মিলাকে টেনে দ্রুত ক্যাফের বাইরে চলে যায় মায়েরা।
অন্তরা নাসিম দুজনেই অবাক হয়ে শুদ্ধকে বলে, মেয়েটি কে, চিনিস নাকি? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, ওই যে গ্রামে আমার একটা পাতানো বোনের গল্প করতা তোদের সাথে, এটাই সে, মায়েরা নামর, আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে। অন্তরা নাসিম বুঝল, নাসিম এসেছে বলে তাদের ফ্রেন্ড সার্কেল এখানে দেখা করার কথা ছিল। কিছুক্ষণ পর ফাইজ ক্যাফেতে প্রবেশ করলে সকলে থমথমে মুখ দেখে অবাক হয়, সাথে ইরফানকে না দেখে আরেকটু অবাক হয়। ফাইজের একটু লেট হয়ে গেল। সে চেয়ার টেনে বসতে বসতে বলে, কি হয়েছে রে, আর ইরফান কোথায়? শুদ্ধ কিছুক্ষণ আগের ঘটে যাওয়া কাহিনী বললে ফাইজ হতাশ হয়। হায় রে, এই ইরফানের রাগ আর কমল না। ইরফানের রাগের শিকার হয়ে কোন অবলা মেয়ের গাল যে ফাটল। নাসিম চুপচাপ বসে আছে। হঠাৎ রেগে বলে, মেয়েটিকে মেরে ইরফান কাজটি একদম ঠিক করেনি। শুদ্ধ নিজেও ইরফানের উপর রেগেছে, তাই নাসিমের কথার বিপরীতে কিছু বলল না। মায়েরাকে এভাবে মারার কোনো দরকার ছিল। বিরক্তি নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বিল মিটিয়ে দিয়েছে। এদিকে নাসিমের কথায় ফাইজ অন্তরা চোখ ছোট ছোট করে তাকায়। অন্তরা ভ্রু কুচকে বলে, মারল মেয়েটির গালে, জ্বলছে তোর কিছু মিছু, কাহিনী কি? নাসিম থতমত খেয়ে বলে, আমার কি হবে, কিচ্ছু না। এমন পুতুলের মতো মেয়েকে কেউ কিভাবে মারে? এই ইরফানটা আসলেই মানুষ হলো না। কেউ আর কিছু বলল না। ফাইজ কিছু খাবার অর্ডার করল। এসেছে যখন কিছু খেয়েই যাক। মায়েরা রাতের খাবার খেয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। গলায় ঝুলানো ওড়না চেয়ারের ওপর রেখে তার গলা দেখছে। গরম কফি পরে গলার অনেকটা অংশ জুড়ে লাল হয়ে আছে। আর গালের কথা তো বাদই দিল, এই জীবনের এমন মার খেয়েছে বলে তো মনে পড়ে না। বিড়বিড় করল, ইরফান স্যারের ওটা হাত নাকি লোহা? আয়নার দিকে গাল আরেকটু এগিয়ে নিয়ে দেখল ফর্সা নরম গাল এখনো হালকা ফুলে আছে। বাড়ি এসে অনেকক্ষণ বরফ দিয়েছিল। এত রাগ লাগছে তার, সে কি ইচ্ছে করে পড়েছিল নাকি? এমন খবিশ লোক জীবনে সে দেখেনি। উফ, গালটা এখনো হালকা জ্বলছে। ইচ্ছে করছে ইরফানের সব চুল ছিঁড়ে ফেলতে। স্যার বলে কি ছেড়ে দিবে নাকি? তাকে অকারণে এভাবে থাপ্পড় মারা? সে দেখে নিব ইরফান স্যারকে। তাকে চেনে না তো, জীবন একদম তেনা তেনা করে ছেড়ে দিবে। এইসব ভাবতে ভাবতে ধূপধাপ পা ফেলে বিছানার ওপর ঠাস করে শুয়ে পড়ল। ইরফানকে কোনো না কোনোভাবে শায়েস্তা না করে সে শান্তি পাচ্ছে না। দু হাতে মাথার চুল টেনে বিড়বিড় করল, শালা ইরফান স্যার। ঘড়িতে সময় 12টার কাছাকাছি। ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। পরনে একটি কালো গ্যাবেডিন প্যান্ট, ফর্সা উদাম শরীরে বিন্দু বিন্দু পানির কণা। আয়নার সামনে দাঁড়ালে সর্বপ্রথম দৃষ্টি আটকায় গলার নিচ বরাবর থেকে লোমহীন ভরসা বুক লাল হয়ে আছে। গরম কফির ফলে সব শরীরের বেহাল অবস্থা চোখে পড়তেই মাইরার বলা কুকুর সাথে তার কোলের ওপর মাইরার পড়ে যাওয়া ঘটনা দুটো ভাবনায় আসার সাথে সাথে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়, চোখ দুটো বুঝে শব্দ করে শ্বাস নেয়। মেয়েটিকে গুনে গুনে আরও 13 থেকে 12টি থাপ্পড় দিতে পারলে হয়তো রাগ একটু হলেও কমতো। স্টুপিড গার্ল। পরদিন মাইরা ভার্সিটির মাঠে পা ছড়িয়ে বসে আছে। পাশে মিলা। মাইরা কথা বলছে না মিলার সাথে। গতদিন মিলার জন্যেই সে থাপ্পড় খেয়েছে, এটাই তার কথা। সে সিদ্ধান্ত নিয়েছে মিলার সাথে আগামী 3 দিন কথা বলবে না। এই বেদ্যুপটাকে এত করে বলেছিল রেস্টুরেন্টে যাব না, কিন্তু না, এ তো শোনেইনি। তাকে টেনেই নিয়ে গেল। আর তারপর ইরফানের হাতের দানবীয় থাপ্পড়। মাইরা ভুলবে না। ইস, একদম কেটে দিয়েছে মনে হচ্ছে। এখনও গালটা ব্যথা হয়ে আছে। মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে, আরে আমি তো জানতাম না ইরফান স্যার ওখানে, জানলে তো আর যেতাম না, আমার কি দোষ? কথা কম হয় না। মাইরা হঠাৎই রাগে ফুসফুস করতে করতে বলে, আমি ছাড়ব না ইরফান স্যারকে, দেখিস আমার এত সুন্দর নরম ফর্সা গালটায় থাপ্পড় মেরে পুরো থেবড়ে দিয়েছে। আমি অভিশাপ দিলাম তার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, কিন্তু এই ইরফান স্যার জীবনে বউ পাবে না। আর যদি বউ পায়ও, এমন বউ পাবে যে তার মাথা টাকলু করে দেবে। আর ওই টাকলু ইরফান স্যারের মাথায় সেই বউ দেদা সে তবলা বাজাবে। সেদিন ইরফান স্যার বুঝবে আমার মতো কিউট সুইট অবলা মেয়েকে থাপ্পড় মারলে কতটা ভয়ঙ্কর তার পরিণতি হয়। আমি তো তাহাজ্জুদ পড়ে ওই ইরফান স্যারের জন্য দোয়া করব, যেন আমার একটা না একটা অভিশাপ বাস্তবায়ন হয়ই। এক নাগারে কথাগুলো বলে থামল। এবার একটু হালকা লাগছে। ইরফান আর শুদ্ধ গাড়ি সাইড করে এদিক দিয়ে অফিস রুমের দিকে যাচ্ছিল। মাইরার কথা শুনে ইরফানের পা থেমে যায়, সাথে শুদ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাই আল্লাহ, এই মাইরা এসব বলার আর জায়গা পায়নি। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখল 2 হাত মুষ্টিবদ্ধ করে চোখ মুখ শক্ত করে উল্টো দিকে বসে থাকা মাইরান দিকে চেয়ে আছে। শুদ্ধ ইরফানকে টানতে টানতে বলে, আয় সোনা, আমি তোকে চুন্দল বউ এনে দিব। মাইরার কথা ভুলে যা, তোর যৌবন শেষ হওয়ার আগে আমি তোকে বউ এনে দেব। ময়না কান্দে না। এমনি ইরফান রেগে ফায়ার হয়ে আছে। এর উপর শুদ্ধর কথা শুনে হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে চিৎকার করে বলে, শাট আপ!
শুদ্ধ শার্ট উঁচু করে বুকে থুতু দিল। ওদিক ইরফানের এত জোরে চিৎকারে কিছু স্টুডেন্ট এদিকে তাকিয়েছে, সাথে মাইরা আর মিলা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফান খেয়ে ফেলা চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা ঢুক গিলল। তার বলা কথাগুলো ইরফান শুনে নিয়েছে নাকি? ইরফানের দৃষ্টি দেখে তো তাই মনে হচ্ছে। মাইরা মিলা দুজনেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মাইরা বারবার ঢুক গিলছে। ইরফান বড় বড় পা ফেলে মাইরার সামনে এসে দাঁড়ায়। মাইরা 2 পা পিছিয়ে যায়। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড গার্ল, হোয়াট আর ইউ সেইং? মাইরা কেঁপে ওঠে, মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান ধমকে বলে, হোয়াট? আমি বউ পাবো না? মাইরা ঢুক গিলল। মনে মনে বলে, পাবেনি না তো, এমন জান্দ্রেল মানুষের বউ কেউ হবে না, হলেও 2 দিন পর পালিয়ে যাবে। কিন্তু কথাগুলো আর মুখে আর বলতে পারল না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। গতকালকেই মাইরা যে মারটা খেয়েছে, আজ সকাল হতে না হতেই কী সব হচ্ছে। শুদ্ধ মেকি হেসে বলে, আরে ইরফান, ওর কথা ধরছিস কেন? আমি তো বললাম তোর যৌবন শেষ হবার আগে আমি তোকে এক সুন্দরী বউ এনে দেব। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হাসল। শুদ্ধর কথা শুনে মাইরা মনে মনে হাসলেও মনে মনে দোয়াও পড়ছে, আল্লাহ, এই জাদ্রেল মানুষটার থেকে এবারের মতো বাঁচিয়ে দাও। এরপর ঢোক গিলে বলে, না মানে মিস্টেক, ভুল করে বলে ফেলেছি। আপনি অনেক সুন্দর বউ পাবেন স্যার। আমি বলতে চাইছিলাম আপনার বউ আপনাকে বেশি বেশি ভালোবাসবে, আদর কর। এটুকু বলে ডান হাতে মাইরা তার মুখ চেপে ধরে। যা, আবার ভুলভাল বলছে। মাইরার কথা শুনে শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট দ্য হেল? মাইরা কেঁপে ওঠে। শুদ্ধ মুখে হাত দিয়ে হাসছে। তার যেমন খারাপ লাগছে, তেমন মাইরার উদ্ভট কথায় হাসিও পাচ্ছে। মাইরা এখন কি করবে? গতকালকের মতো আরেকটি শক্ত থাপ্পড় তার গালে পড়লে আজ তার অজ্ঞান হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ ইরফানের পকেটে ফোন বেজে উঠলে ইরফান পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে ফোন কানে ধরে। শক্ত দৃষ্টি মাইরার পানে। মাইরা ঢোক গিলল। স্যার তো, তাই একটু আধটু সম্মান দিতে হচ্ছে, আর এজন্য এদিক ওদিক যেতেও পারছে না। কিন্তু এখানে দাঁড়িয়ে থাপ্পড় খাবে? অসহায় চোখে তাকায় সামনে। শুদ্ধ ইরফানের পেছন থেকে ইশারায় বোঝাচ্ছে, দৌড় দাও মাইরা, দৌড় দাও। মাইরা বুঝতে পারে, ইরফানের দিকে তাকালো। ইরফানের দৃষ্টি এখনও তার দিকে বুঝতে পেরে সাথে সাথে মাথা নিচু করে নেয়। এসব কথাই খোলা মাঠে একদম উচিত হয়নি। ইস, কত বড় মিস্টেক হয়ে গিয়েছে। ভাবল এবার এক দৌড়ে একদম ভার্সিটি থেকে বেরিয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ। ইরফানের দিকে আর তাকালোই না। বারবার আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে হাতের ব্যাগ শক্ত হাতে ধরে পাশ থেকে মিলার হাত শক্ত করে ধরে হঠাৎ উল্টো ঘুরে এক দৌড় দেয়। ইরফানের চোখে পড়তেই শক্ত করে আওড়ালো, স্টুপিড গার্ল। কলের ওপাশে থাকা ব্যক্তি ভ্রু কুচকে বলে, জি স্যার। ইরফান রাগান্বিত স্বরে বলে, শাট আপ। ইরফান এত জোরে ধমক খেয়ে লোকটি ঝাঁকি দিয়ে ওঠে। শার্ট উঁচু করে বুকে থুতু দেয়। স্টুপিড বয় বললে তাও মানত, কিন্তু সে গার্ল কেন হতে যাবে? ওদিকে ইরফান ফোন কেটে দিয়েছে। লোকটি মাথা চুলকালো। হঠাৎ কি হলো কে জানে। ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে ডান হাতে শক্ত করে ফোন ধরে রাখে। মাইরার কথাগুলো তার হজম হচ্ছে না। থাপ্পড় মারতে না পেরে রেগে আরও বোম হমে গিয়েছে। শুদ্ধ পাশ থেকে ইরফানের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে বলে, তাকিয়ে লাভ নেই রে, চলে গেছে। কষ্ট পাস না সোনা, তোকে আমি চুন্দুল চুন্দুল বউ এনে দিব। বউটা আবার তোকে আদরও করবে। আমার বোনের দোয়া কিন্তু খুব খাঁটি। ইরফান রেগে শুদ্ধ শর্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড গার্লকে আমি ছাড়ব না। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কি বলছিস কি রে? আমার কিউট সুইট বোনটাকে ধরে ফেলেছিস? ছি ছি ছি, আমার বোনকে ধরেছিস তো ধরেছিস, আবার বলছিস ছাড়বি না? যা দুষ্টু। ইরফান শুদ্ধকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলে, শারাব। এরপর হন হন করে অফিস রুমের দিকে চলে যায়। শুদ্ধ হাসছে। কি রে ভাই, এই মায়েরা মনে হচ্ছে তার ঘাড় তেড়া ভাইকে ভালোই টাইট দেয়। কি ডোজটাই না দিল। প্রথমে তো বলল যৌবন শেষ হবে, বউ পাবে না, আর তারপর বউ পেলেও নাকি ইরফানকে টাকলু মামা বানিয়ে দিবে পুরো, আবার নাকি বউ তবলা বাজাবে। কথাগুলো ভেবে শুদ্ধ আবারও হেসে ফেলল। আশপাশ দিয়ে কিছু স্টুডেন্ট যাবার সময় শুদ্ধকে সালাম দিলে শুদ্ধ নিজেকে সামলে নেয়। অফিস রুমে গিয়ে আগে মন খুলে হাসতে হবে। ... ইরফানের ভয়ে মাইরা মিলাকে টেনে ভার্সিটি থেকে বের করে নিয়ে এসেছে। মিলা আবার মাইরাকে জোর করেই তাদের বাসায় টেনে এনেছে। মিলার মা মাইরাকে আজ ভার্সিটি শেষে এমনিতেও আসতে বলেছিল, এই জন্য মাইরা না করেনি।
আসতে বলার কারণ মিলাদের বাড়িতে ছোটখাটো এক দাওয়াতের আয়োজন করেছে। মিলার অনেক আত্মীয় সাথে এই বিল্ডিংয়ের মানুষদেরও খাওয়াবে। মাইরা মিলার ঘরে মন খারাপ করে বসে আছে। মন খারাপ তার মা আর ভাইয়ের জন্য। গতকাল গিয়ে ফিরে এসেছে, অভিমানে মাকে একটা কলও করেনি, মাও কল করেনি। মাইরার মন বলে, নিজের মা হলে বুঝি কল করে খোঁজ নিত। কথাটা ভেবে মায়রার মন খারাপের পাল্লা দ্বিগুণ হয়। সেই কষ্ট কাকে বোঝাবে, কাকে বলবে? তার খুব ইচ্ছে করে মায়ের সাথে থাকতে, নিয়ম করে ভাইয়ের সাথে দুষ্টুমি করতে। প্রথম যখন মায়রাকে হোস্টেলে রেখে গেল, তখন মায়রা মাকে একবার বলেছিল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাদের বাসার স্টোর রুমে আমার জন্য একটু জায়গা হবে? মায়রার মা মলিন গলায় উত্তর দিয়েছিল, থাকতে থাকতে শিখে যাবে। পরের প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেছিল, সাবধানে থাকিস কেমন? মাইরা অবাক হয়ে শুধু দেখছিল সেদিন তার মাকে। মাইরার মনে হচ্ছিল তার মা বদলে গিয়েছে। মাইরার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই তার নিয়তি। কথাগুলো ভাবতে গিয়ে চোখের কোণে নোনা অশ্রু জমেছে। মিলা গোসল করে বেরিয়ে এসে মাইরাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে রে তোর? মাইরা দ্রুত ডান হাতের উল্টো পিঠে চোখের কোণে লেগে থাকা পানি মুছে নেয়। নিজেকে সামলে মিলার দিকে চেয়ে হেসে বলে, তোর কপালে কবে এক টাকলা জামাই জুটবে সেই চিন্তায় আমার মাথার সব চুল পেকে যাচ্ছে ময়না। মিলা মাইরার কপালে আলতো থাপ্পড় দিয়ে বলে, লাথি খাবি বেদ্দপ। মাইরা দাঁত কেলিয়ে হাসে। মিলা হাসতে হাসতে মাইরার দিকে খেয়াল করল। মাইরার ভেজা চোখ তার চোখ এড়ায় না। সে জানে মাইরা একটু ফাঁক পেলেই তার মা আর ভাইয়ের কথা ভাবতে বসে যায়। তার খুব মন খারাপ হয়। মিলার এটা ভেবেও মন খারাপ হয়, তার একটা ভাই নেই বলে। তার ভাই থাকলে সে যুদ্ধ করে হলেও মাইরাকে তার ভাইয়ের বউ বানিয়ে এই বাড়িতে আনত, আর তারপর মাইরার মা বাবার অভাব পূরণ করে দিত। কিন্তু আফসোস, তার তো ভাই নেই। মাইরা মিলাকে থুম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে মিলাকে ঝাঁকিয়ে বলে, কি রে, কোন দুনিয়ায় হারালি? মিলা নিজেকে সামলে বলে, তোকে ভাই বউ করতে না পারার শোক পালন করছিলাম। মাইরা হেসে বলে, আসলেই আমি এমন এক ছেমরির সাথে বন্ধুত্ব করলাম যার এক বড় ভাই নেই, মানে পুরাই নিরামিষ। কোথায় বান্ধবীর বড় ভাই থাকবে, সে আমাকে একটু একটু করে পছন্দ করবে, তারপর প্রপোজ করবে, আর তারপর বলবে, ওগো আমার সুইটি টিউটি, তুমি আমার জান প্রাণ, তুমিই হবে আমার একমাত্র বউ, নয়তো আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো গো। কিন্তু হায়, সব স্বপ্ন রয়ে গেল। না আছে চৌকি, আর না আছে চৌকির তলা। মিলা হাসতে হাসতে বলে, মাইরা তুই অ্যাক্টিংয়ের সেরা রে। মাইরা ভাব নিয়ে বলে, দেখতে হবে না মানুষটাকে। মিলা মাইরাকে নিয়ে তাদের ডাইনিং টেবিলে এসে বসেছে। মিলাদের বাড়ির চারিদিকে অনেক মানুষ। এই টেবিলে মাইরাদের খেতে দেবে। মাইরা মিলার পাশে আরও 4 জন মেয়ে বসেছে। তাদের মধ্যে একজন সামিয়া, বাকি 3 জন তার রুমমেট। এখানে তারা 4 জন মিলে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে। মাইরা সামিয়াদের উদ্দেশ্যে হেসে বলে, হাই, আমি মাইরা। সামিয়া সহ বাকি 3 জন মাইরার সাথে মৃদু হেসে কথা বলল। সবাই পরিচিত হল। সামিয়ার গ্রামের নাম শুনে মাইরা কিছুটা আওয়াজ করে বলে ওঠে, হাই হাই আপু, তুমি তো আমার গ্রামের মানুষ, তাহলে আমি আর তুমি আজ থেকে 2 বোন। মাইরার গলার আওয়াজ মোটামুটি জোরে হওয়ায় আশেপাশের অনেকেই তাকিয়েছে। মাইরা একটু বিব্রত বোধ করে। সামিয়া মৃদু হাসল। মিলার সাথে মাইরাকে এর আগে বেশ কয়েকবার দেখেছিল এখানে, কিন্তু আজ কথা বলার সুযোগ পেয়ে বুঝল মেয়েটি খুব মিশুক। মাইরা মাথা নিচু করে খাওয়ায় মন দেয়। পাশ থেকে মিলা বিড়বিড়িয়ে বলে, তুই ভালো হবি না? সবাই তোরে জোকার ভাবল, এখন আমাকে সবাই বলবে আমি এক জোকারকে নিয়ে ঘুরি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, তুই ভালো, এতেই হবে, সবাই ভালো হলে দেশ চলবে কি করে? মিলা মাইরার দিকে চেয়ে বলে, গাধি, ভালো মানুষ দিয়েই দেশ চলে। মাইরা মিলার দিকে চেয়ে বলে, ওরে আমার গাধির দাদি, খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষ দিয়ে দেশ চলে, নয়তো সব ভালো মানুষের পাছায় একটা করে লাথি দিয়ে সবাই সবার পাছার মানচিত্র পাল্টে দিত। মাইরার কথা শুনতে পেয়ে সামিয়া শব্দ করে হেসে ওঠে। মাইরাও সামিয়ার দিকে চেয়ে মেকি হাসল। এরপর আবারও খাওয়ায় মন দেয়। নাসিম মিলাদের ড্রয়িং রুমে সোফায় বসে ফোনে ব্যস্ত ছিল। এই বাড়িটি মূলত তাদের, আগে তার মা একাই এখানে থাকত। গতকাল সে একেবারে চলে আসলো। এখন মা ছেলে থাকে, বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া।
কিছুক্ষণ আগে মাইরান আওয়াজ করে কথা শুনে মাথা উঁচু করলে তার সোজা মাইরাকে বসে খেতে দেখে অবাক হয়। গত 6 মাস আগে নাসিম ছুটিতে দেশে এসেছিল। তখন মাইরাকে তাদের বাড়ির সামনে একবার দেখেছিল। এরপর গতকাল রেস্টুরেন্টে ইরফানের হাতে মার খেতে দেখেছিল। খারাপ লেগেছিল, কারণও আছে। মাইরাকে 6 মাস আগে দেখে কিছু ফিল করেছিল সে, যার রেশ সে 6 মাসে কাটাতে পারেনি। মাইরাকে একবার দেখল আর তারপর ভাবনা থেকে বের করতে পারেনি, যার ফলশ্রুতি স্বরূপ সে মেয়েটির উপর বাজেভাবে পিছলেছে। সেই যে মাইরার দিকে তাকিয়েছে, চোখ সরানোর নাম নেই, দৃষ্টিতে মুগ্ধতা। মাইরা খাওয়ার মাঝে হঠাৎ মাথা উঁচু করে সামনে তাকালে নাসিমের সাথে মাইরার চোখাচোখি হয়। মাইরা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। একটু পর আর চোখে মাইরা নাসিমের দিকে তাকালে দেখল ছেলেটি হা করে তার দিকে চেয়ে আছে। মাইরা চোখ ছোট ছোট করে প্লেটের দিকে চেয়ে খাবার চিবোয়। কে রে এই ছেলে, এমন হাবার মতো চেয়ে আছে? আরেকবার চোখ তুলে তাকালে একই অবস্থা দেখে প্রচণ্ড বিরক্ত হলো মাইরা। মিলাকে গুতিয়ে ফিসফিসিয়ে বলে, ওই ছেলে কে রে? মিলা মাইরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে দেখল মাইরা সোজা তাদের বাড়িওয়ালির ছেলে অর্থাৎ নাসিম বসা। গলা নামিয়ে বলে, ওই ছেলেটা নাসিম ভাইয়া, আমাদের বাড়িওয়ালির ছেলে। মাইরা মাথা নাড়িয়ে বলে, ও বুঝেছি বুঝেছি, তোর বাড়িওয়ালির ছেলে তো পুরাই লুচ্চা, নালিশ দিস না। মাইরার কথাটি শুনে সামিয়া কেসে ওঠে। মিলা চোখ বড় বড় করে তাকায়। সামিয়া মাইরার কাছাকাছি বসায় সামান্য আওয়াজ করাতেই মাইরার কথা শুনতে পেয়েছে। মাইরা সামিয়ার মিলার এক্সপ্রেশন দেখে ভ্রু গুচকে বলে, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি সত্যি বলছি, সে কখন থেকে এই ছেলে হ্যাবলার মতো এদিকে তাকিয়ে আছে। সামিয়া মৃদু হেসে বলে, তোমাকে পছন্দ হয়েছে হয়তো। মাইরা মুখ কুচকে বলে, সামনে আসলে বলবো আমি 5 বাচ্চার মা। সামিয়া অবাক হয়ে বলে, আসলেই? সামিয়ার কথায় মাইরা মিলা দুজনেই হেসে ওঠে। মাইরা বলে, আরে না, এটা পিছন থেকে ছেলে তাড়ানোর নিনজা টেকনিক। সামিয়া মৃদু হেসে বলে, তোমাকে পছন্দ হয়েছে হয়তো। মাইরা মুখ কুচকে বলে, সামনে আসলে বলবো আমি 5 বাচ্চার মা। সামিয়া অবাক হয়ে বলে, আসলেই? সামিয়ার কথায় মাইরা মিলা দুজনেই হেসে ওঠে। মাইরা বলে, আরে না, এটা পিছন থেকে ছেলে তাড়ানোর নিনজা টেকনিক। সামিয়া এবার নিজেও একটু হাসল। বিকালে শুদ্ধ বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। ফোনে কল আসলেই কল রিসিভ করে। ওপাশ থেকে ফাইজ বলে, বাসায় আয় শুদ্ধ। শুদ্ধ হেসে বলে, যার তার বাসায় আমি যাই না, যা। ফাইজ হতাশ কণ্ঠে বলে, আরে তুই এটলিস্ট আয়। নাসিমকে বললাম সে নাকি ভাড়াটিয়ার বাড়ির দাওয়াত খেয়ে আর নড়তে পারছে না। তোর ভাই ইরফানের তো কাজের শেষ নাই, এখন তুই কোনো ফালতু অজুহাত দিস না, আয়। অন্তরাও এসেছে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, এত জোড়াজোড়ি করছিস কেন, কাহিনী কি? ফাইজ মৃদু হেসে বলে, আমার বোনকে দেখতে আসবে, পছন্দ হলে আংটি পরিয়ে দিয়ে যাবে, তুই আয়। শুদ্ধ ছোট করে বলে, আচ্ছা আসছি। এরপর কল কেটে রেডি হতে যায়। ফারা ঘরের কোনায় গাট্টা মেরে বসে আছে। সে ছেলেপক্ষের সামনে যাবে না। তার কথা, সে সবে অনার্স 2nd ইয়ারে, তার কোনো বান্ধবীর বিয়ে হয়নি, আর তাকে এখন বিয়ে দিয়ে দিচ্ছে। এসব মানা যায়? ফারার পাশে তার বান্ধবী নুসরাত বসে আছে। একটু পরপর ফারাকে ঠেলে বলে, ফারা রে, রেডি হবি তুই? ফারা মন খারাপ করে বলে, আমি জীবনেও বিয়ে করব না। আজকে আংটি দিয়ে গেলে আমার বিয়ে কনফার্ম। ভাইয়া, আম্মু, আব্বু কেউ আমার কথা ভাবছে না, আমিও ভাবব না। নুসরাত ভ্রু কুচকে বলে, কি করবি তুই? ফারাকে পরানোর জন্য বেডের উপর রাখা শাড়িটা ফারা হাতে নিয়ে শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলে, যাচ্ছি আমি, এই ছেলেরা চলে গেলে আবার আসব, তুইও যেতে চাইলে চল। নুসরাত অবাক হয়ে বলে, মানে? ফারা নুসরাতের হাত ধরে টেনে ব্যালকনিকে নিয়ে যায়। এরপর ব্যালকনির গ্রিলে শাড়ি বাঁধে। নুসরাত ফারার মনোভাব বুঝতে পেরে বলে, আমি গেলাম ভাই, এসবে আমি নাই। ফারা তার কাজ শেষ করে কোমরে শক্ত করে ওড়না বেঁধে নেয়। এরপর রেলিংয়ের উপর উঠে বলে, তাহলে থাক, সবাই এসে তোকেই ধরবে। কথাটা বলে ফারা শাড়ির সাহায্যে বহু কসরত করে নামতে থাকে। তাদের বাসা 4 তালা, ফারারা থাকে 2 তালায়। নুসরাত অসহায় কণ্ঠে বলে, এই ফারা, আমিও যাব। ফারা নামতে নামতে হাঁপানো কণ্ঠে বলে, আমি নামার পরে তুই নামিস। শুদ্ধ ফাইজদের গ্যারেজে তার গাড়ি দাঁড় করিয়ে রেখে ভেতরে আসছিল। হঠাৎই বাড়ির ডান দিকে চোখ পড়লে মনে হলো কোনো মেয়ে ঝুলছে। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়, মোড় ঘুরিয়ে সেদিকে এগিয়ে যায়। ফারা শাড়ি বেয়ে বেয়ে নেমে মাটিতে 2 পা শব্দ করে রাখে, বা হাত কোমরে রেখে লম্বা শ্বাস নেয়। এরপর মাথা উঁচু করে নুসরাতের উদ্দেশ্যে বলে, নুসরাত, নেমে আয়। কথাটা বলে চুলগুলো খোপা করতে করতে পিছু ফিরলে একদম তার সামনে শুদ্ধকে জহুরি চোখে চেয়ে থাকতে দেখে ফারার চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ,
এটা তো তার ভাইয়ের বন্ধু, সাথে তার ভার্সিটির টিচার। ফারা দ্রুত মুখ ঢেকে শুদ্ধর পাশ কাটিয়ে দৌড় লাগায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। সে ভাইজের বোনকে কখনো দেখেনি। বেচারা বুঝতে পারছিল না মেয়েটি কে, উপর থেকে এভাবেই বা নামলো কেন। কিন্তু ফারাকে লুকিয়ে এভাবে দৌড়তে দেখে ভাবে কোনো চোর, নয়তো এমন করবে কেন? চোরকে তো ধরতে হবে। ভাবনা অনুযায়ী শুদ্ধ ফারার পিছু দৌড় লাগায়। নুসরাত শাড়ি ধরে নামছিল। মেয়েটা শাড়ির অর্ধেক জায়গায় এসে পিছু ফিরলে ফারার পিছে একটি ছেলেকে দৌড়তে দেখে চোখ বড় বড় হয়ে যায়। আরও শক্ত করে শাড়ি চেপে ধরে। এসব কি হচ্ছে? ফারা দৌড়ায় আর পিছু ফিরে শুদ্ধকে তার পিছে দৌড়তে দেখে পায়ের গতি আরও বাড়ায়। শুদ্ধ দৌড়ায় আর বলে, এই চোর দাঁড়া, শুদ্ধর হাত থেকে বাঁচা ইম্পসিবল। ফারা ঢোক গিলা দৌড়তে থাকে। শুদ্ধ এখানে এসে ফাইজকে কল করেছিল। ফাইজ শুদ্ধকে এতক্ষণেও ভেতরে যেতে না দেখে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু সামনে তাকিয়ে শুদ্ধকে এভাবে দৌড়তে দেখে হতভম্ব হয়ে যায়। দ্রুত এগিয়ে আসতে আসতে বলে, এই শুদ্ধ, এভাবে দৌড়চ্ছিস কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, তোরের বাড়িতে চোর ঢুকেছিল ফাইজ, কথা বলিস না, ওকে ধরতে দে। কথাটা বলতে বলতে ফারার বাঁ হাত ধরে ফেলে। ফারা তার হাত মোচড়ায়। শুদ্ধ শক্ত করে ধরে বলে, আর পালাতে পারবে না বাঁচা ধন, থুকু বাঁচি ধন। ফাইজ এগিয়ে এসে শুদ্ধর পাশে ফারাকে দেখে অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে, দেখেছিস, চোর ধরেছি, থুক্কু এ তো চুন্নি, নে এবার একে বাদ। ফারা রাগ করে তাকায় শুদ্ধর দিকে। এই লোকটা তার ভাইয়ের বন্ধু আর স্যার না হলে যে কি করত ফারা নিজেও জানে না। ভাইয়ের ধমকে ফারা ঝাঁকি দিয়ে ওঠে। ফারা, এখানে কি করছিস? ফাইজের কথা শুনে শুদ্ধ বিস্ময় চোখে ফারার দিকে তাকায়। ফারার হাত ছেড়ে দেয়। এটা ফাইজের বোন। ফাইজের বোনের নাম শুনেছিল বহুবার, আজকেই প্রথম দেখল। অবাক হয়ে বলে, এটা তোর বোন? এ তো চুন্নিদের মতো পালাচ্ছিল। ফারার ইচ্ছে করল শুদ্ধর মুখ ভেঙে দিতে। বারবার তাকে চুন্নি বলছে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া, আমি বিয়ে করব না। ফাইজ রেগে বলে, বিয়ে কি দিয়ে দিচ্ছি? শুধু দেখতে আসছে তোকে। তাছাড়া তোর পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল করব। দেখতে প্রবলেম কি তোর? পালাচ্ছিলি কেন? ফারা মিনমিন করে বলে, আমি এখন বিয়ে করতে চাই না, আর ছেলে চলে গেলেই আবার চলে আসতাম। ফারার কথা শুনে শুদ্ধ শব্দ করে হেসে দেয়। ফাইজ শক্ত কণ্ঠে বলে, ফারা, ঘরে যা, 5 মিনিটে রেডি হবি, যা। ফারা সাথে সাথে তার বাড়ির দিকে পথ ধরে। একটু এগিয়ে গিয়ে নুসরাতের হাত ধরে দ্রুত এগিয়ে যায়। রাগ লাগছে তার। কোন বজ্জাত আসছে তাকে দেখতে। উফ, অসহ্য লাগছে সবকিছু। শুদ্ধ হেসে বলে, তোর বোন তো বহুত সুন্দর, এই জন্যই ঘরের কোনায় লুকিয়ে রাখতিস। বুঝলাম বুঝলাম। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, একদম আমার বোনের দিকে নজর দিবি না, ওর হবু বর আছে। শুদ্ধ নিচের ঠোঁটে ডান হাতের বুড়ো আঙুল ঘষে বলে, নজর তো পড়ে গেল, আমার বোনকে তোর মতো বেয়াদবের হাতে তুলে দিব? অসম্ভব। আমি কখন বললাম আমার হাতে তুলে দিতে? চোরের মন পুলিশ পুলিশ নাকি সোনা? ইহোর জীবনে না। তোর নজর ঠিক করবে আদব। ওহে আদবে ভরপুর রাজপুত্র, তোমার নজর কোথায় সেই খবর কিন্তু আমার কাছে আছে সোনা। ফাইজ শুদ্ধের কথায় থতমত খেয়ে তাকায়। উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভেতরে আয়। শুদ্ধ হাসল। 2 হাত প্যান্টের পকেটে গুঁজে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে আওড়ায়, ফারা, সুন্দর নাম, দেখতে তো ফাটাফাটি। দুপুরের রোদ পড়ে গেলে মাইরা মিলাদের বাসা থেকে বেরোয়। আশেপাশে রিকশা খুঁজে না পেয়ে সামনের দিকে হেঁটে শুরু করে। কিছু দূর এগিয়ে গিয়ে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, ইরফান নাসা ফাঁকা থেকে আসলো। যার থেকে বাঁচতে আজ ভার্সিটিতে ক্লাসই করল না, সেখানে এই লোকটা এখানে এসে হাজির। ইরফান এদিকেই এগিয়ে আসছে। মায়েরা ঢোক গিলল। ডান হাতে সাইড ব্যাগ শক্ত করে ধরে উল্টো ঘুরে দৌড় দেয়। একটু যেতেই সেই সকালের মতো অবস্থা হয়। বোরখার সাথে পা বেঁধে ঠাস করে রাস্তায় পড়ে যায়, কিন্তু এবার বসে পড়েছে। ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুঁজে ডান হাতে ধরে রাখা ফোনে মগ্ন হয়ে হাঁটছিল। হঠাৎ কিছু শব্দ পেয়ে ইরফান সামনে তাকায়। বাঁদিক ফিরে বুঝল একটি মেয়ে পড়েছে। একটু খেয়াল করতেই সকালের মেয়েটি বুঝতে পেরেই চোয়াল শক্ত হয়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। নাসিম বাসা থেকে বেরিয়েছিল একটু আগেই। মূলত ব্যবসার কাজে ইরফান তাকে ডেকেছে। খুব ইম্পর্ট্যান্ট নাকি? ফাইজ কল করে তাদের বাড়ি যেতে বলেছিল। সে দুপুরে এত খেয়ে রেস্ট নেবে বলে গেল না। এদিকে ইরফান তাকে টেনেই বাড়ি থেকে বের করে আনলো। এরকম বন্ধু থাকলে কি আর মনের সুখে একটু বিশ্রাম নেওয়া যায়? নাসিম হতাশ। হঠাৎ চোখে পড়ে মাইরা পড়ে গিয়েছে।
নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে অবাক হয়ে বলে, আরে আরে তুমি পড়লে কিভাবে? মাইরা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বিরক্ত হয়। সব অলক্ষণে লোক তার সামনেই এসে পড়ছে। বিড়বিড় করল, লুচ্চা বেটা। নাসিম নিচু হয়ে মাইরাকে ধরে তুলতেই পিছন থেকে ইরফান নাসিমের শার্টের গালার টেনে ধরে। নাসিম পিছু ফিরে ইরফানকে দেখে বলে, কি করছিস? মেয়েটা পড়ে গিয়েছে। ইরফান নাসিমকে সোজা করে দাঁড় করিয়ে শক্ত কণ্ঠে বলে, কোনো স্টুপিডকে হেল্প করা আমাদের কাজ নয়। নাসিম বিরক্ত হয়। গতকাল ইরফান মেয়েটিকে থাপ্পড় মেরেছিল, তার খারাপ লেগেছে। আর ইরফান তো মেয়েটিকে দুই চোখে সহ্যই পড়তে পারছে না। গতকালকের ঘটনার জন্যই এই হাল। অতপর ইরফানের উদ্দেশ্যে বলে, মেয়েটা উঠতে পারছে না, উঠতে হেল্প করি, তুই যা। ইরফান নাসিমের কলার আরও শক্ত করে ধরে বলে, উঠাতে চাইলে ওকে ডাস্টবিনে ফেলতে হবে। নাসিম অবাক হয়ে বলে, মানে? ইরফান বিরক্তির শ্বাস ফেলে নাসিমের কলার ধরে টিনে উল্টো দিকে নিয়ে যায়। মাইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইরফানের দিকে। মানে কি পরিমাণ খারাপ আর নিষ্ঠুর লোক হলে এইরকম কথা বলে ভাবা যায়? তাকে পুরো ডাস্টবিনে ফেলতে বলছে। সে কি ময়লা? ইরফানের দিকে চেয়ে মাইরা ইরফানকে বকতে বকতে মুখে ফেনা তুলে ফেলে। নিজে আস্ত একটা ডাস্টবিন হয়ে আমাকে ডাস্টবিনে ফেলতে চায়। আপনাকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো ইরফাইন না স্যার। মাইরাকে চিনেন না তো? কথাগুলো বলতে বলতে মাইরা বেশ কষ্ট করে উঠে দাঁড়ালো। কোমরের 12টা বেজেছে। আশেপাশে তাকালে তেমন মানুষ দেখতে না পেয়ে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। খালি রিকশা পেয়ে দ্রুত উঠে পড়ে রিকশায়। নাসিম একটু পরপর পিছু ফিরে মাইরাকে খোঁজে, কিন্তু মেয়েটাকে আর দেখতে না পেয়ে হতাশ হয়। ইরফানের উদ্দেশ্যে বলে, মেয়েটা অনেক সুন্দর বল। ইরফান গম্ভীর গলায় বলে, নো। নাসিম বিরক্তি কণ্ঠে বলে, তোর কাছে কিছুই সুন্দর লাগে না। কি কিউট মেয়েটা, একদম পুতুলের মতো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিডরা কখনো বিউটিফুল হয় না। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিডরা কখনো বিউটিফুল হয় না। নাসিম ইরফানের কথা টানে নিল না। সে ভুলে কেন যায় ইরফানের এসব মেয়েদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। তার মধ্যে ওই মেয়েটির সাথে অঘটন ঘটায় ইরফান আরও চটেছে। নাসিম ভাবল, সে মায়রাকে বিয়ে করতে চাইলে ইরফান আবার বাধা দিয়ে বসে না। ইরফান যা তেড়া, যদি বলে আমার বন্ধু হয়ে থাকতে হলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না। নাসিম ঝোঁক গিলল, না, সে বিয়ে করে তারপর এদের জানাবে, নয়তো তার বিয়ে ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। গতকাল শুদ্ধ মেয়েটির নাম কি যেন বলেছিল? নাসিম মনে করতে পারল না। পরে না হয় আরও ভালোভাবে খোঁজ নিবে। এখন তো বাংলাদেশেই আছে। ফারা ঘরে এসে আবারও গাঁটটা মেরে বসে আছে। নুসরাতের কথা শুনছে না। সে যাবে না ছেলেপক্ষের সামনে। কিছুক্ষণ পর অন্তরা আসে ফারার ঘরে। ফায়েজের কাছে এর পালানোর কথা শুনে এসেছে। তার বোন নুসরাত আর এই ফায়েজের বোন কি বিচ্ছু হয়েছে ভাবা যায়? অন্তরা এগিয়ে এসে ফারহার পাশে বসে বলে, কি হয়েছে ফারা, আমাকে বলতে দেখি। ফারা অন্তরাকে জড়িয়ে ধরে বলে, অন্তরা আপু, আমি এখন বিয়ে করব না, তুমি ভাইয়াকে নিষেধ করো প্লিজ। অন্তরা ফারহার পিঠ হাত বুলালো। ফায়েজের বাকি বন্ধুদের সাথে ফারা শুধু চেনে, কিন্তু পরিচয় নেই। তবে অন্তরার সাথে বড় বোনের মতো সম্পর্ক। এর কারণটা অবশ্য তার বান্ধবী নুসরাত অন্তরার ছোট বোন হওয়ায়। অন্তরা ফারাকে ছাড়িয়ে নিয়ে বলে, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? ফায়েজ তো বলেছে তোর পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল করে দিবে। নাসিম নাক টেনে বলে, ওটা ভাইয়া এমনি বলেছে। একটু আগে ভাইয়া কাকে যেন বলছিল পছন্দ হলে আংটি পরিয়ে দিয়ে যাবে, তখন তো বিয়ে কনফার্ম। অন্তরা হেসে বলে, বিয়ে তো করতেই হবে, বড় হয়েছিস না। ফারা বলে, তুমি তো আমার চেয়েও কত বড়, এখনো বিয়ে করনি, তাহলে আমাকে বিয়ে দেওয়ার জন্য ভাইয়ারা এত তাড়াহুড়ো কেন করছে? ফারহার কথায় অন্তরা চুপ হয়ে গেল। সে বিয়ে করবে কাকে? ইরফান যে তাকে চায় না, একটু খানিও চায় না। সে যে ইরফানের জায়গা কাউকে দিতে পারে না। নিজেকে সামলে নিয়ে ফারহার গালে হাত দিয়ে বলে, আগে ছেলে তো দেখ, এরপর যদি তোর পছন্দ না হয়, ফায়েজ জোর করলে আমি ফায়েজের সাথে কথা বলবো। এবার রেডি হয়ে নে, নয়তো ফায়েজ এসে মারবে। জানিস না ওর মধ্যে ইরফানের ভাইব আছে। ফারহা কিছু বলল না। অন্তরা নুসরাতকে বলে, শাড়ি গহনা সব এদিকে দে নুসরাত, আমি সাজাচ্ছি। বোনের কথায় নুসরাত সব এগিয়ে দিলে অন্তরা ফারহাকে রেডি করতে ব্যস্ত হয়। কিছুক্ষণ পর ফায়েজের মা এসে ডাকলে অন্তরা ফারহাকে নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে ছেলের বাবা মা আরও দুজন মেয়ে বসে আছে। ফায়েজ আর শুদ্ধ পাশাপাশি বসে আছে। ফায়েজের বাবা মা অপর পাশে বসে আছে। ফারহা ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে, পাশে অন্তরা বসে। শুদ্ধ দুহাত আড়াআড়িভাবে বসে আছে, দৃষ্টি ফারহার পানে। ফারহার পরনে লাল শাড়ি, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। ফর্সা গায়ে লাল শাড়িটি বেশ মানিয়েছে। শুদ্ধ এর আগেই ফারহাকে ভার্সিটিতে দেখেছে কিনা ঠিক মনে নেই, কিন্তু আজ দেখছে নিখুঁতভাবে।
চোখে লাগছে ভীষণ। দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারছে না। ব্যাপারটায় শুদ্ধ নিজেই নিজের কাছে বিব্রত বোধ করছে। তখন ফায়েজের সাথে মজা করেছে, কিন্তু এখন মনে হচ্ছে আসলেই নজর পড়ে গেল ফায়েজের বোনের ওপর। কি অবস্থা! এক আধবিয়াপ্তা মেয়ের দিকে নজর আটকালে কেমনটা লাগে? দৃষ্টি ঘুরিয়ে ছেলের দিকে তাকালে দেখল ছেলে শ্যামবর্ণের চেয়েও কিছুটা কালো। শুদ্ধর ভালো লাগলো না। এমন ফুটফুটে মেয়ের সাথে এত কালো ছেলে ঠিক যাচ্ছে না। এর চেয়ে তো সে হাজার গুণে সুন্দর। মনে মনে বিরক্ত হলো। আবারও ফারহার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। ফারহা দ্রুত চোখ নামিয়ে নেয়। একে তো অপরিচিত মানুষদের সামনে বসেছে, সাথে তার পরিচিত শুদ্ধ স্যারকে এখানে দেখে অস্বস্তি আরও বাড়ে। হাতে দুহাত কচলায়। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। ফারহার দিকে চেয়ে কিছু একটা ভেবে একটু হাসল। শুদ্ধ ফায়েজের ফোন নিয়ে ডায়াল কলে গেল। তার নাম্বারের পরের নাম্বারটি ছেলের নাম্বার, নাম দিয়ে সেভ করা। শুদ্ধ চিনতে পেরেছে। সময় নষ্ট না করে সে ছেলের নাম্বার তার ফোনে টুকে নেয়। এরপর মেসেজ লেখে, এই মেয়ের তো এইডস আছে, আপনারা জানেন না? মেয়েটি কি সুন্দর দেখুন। আপনার গায়ের রং চাপা তো, তাই এত সুন্দর মেয়ের ত্রুটি লুকিয়ে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে। ইস, আপনার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে ঠকতে যাচ্ছেন আপনি। আহারে, আজ আপনি কালো বলে। মেসেজটি ছেলের নাম্বারে সেন্ড করে শুদ্ধ মিটিমিটি হাসে। নিজেকে সামলে ভদ্র ছেলের মতো বসে রয়। ছেলেটি ফোনে নোটিফিকেশন পেয়ে মেসেজটি চেক করে। কপালে চিন্তার ভাঁজ। রিপ্লাই করে, কে আপনি? শুদ্ধ রিপ্লাই দেয়, আপনার শুভাকাঙ্ক্ষী। আপনাকে অগ্রিম অভিনন্দন এই যে আক্রান্ত রোগী হওয়ার। শুদ্ধর পেট ফেটে হাসি পাচ্ছে। বহু কষ্টে হাসি চেপে রেখেছে। ওদিকে ছেলেটি শুদ্ধর মেসেজ দেখে হঠাৎ দাঁড়িয়ে যায়। ছেলের বাবা মায়ের ফারহার পছন্দ হয়েছে। কিছু বলতে চাইছিল, তার আগেই ছেলে দাঁড়িয়ে গিয়ে রাগান্বিত স্বরে বলে, এই বিয়ে আমি করব না। আপনাদের মেয়ের এইডস রোগ, অথচ আপনারা আমাকে এঘালে ঠকাতে চাচ্ছিলেন। ছেলের কথা শুনে সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। শুদ্ধ যেন উত্তর দেওয়ার জন্যই প্রস্তুত ছিল। দ্রুত উঠে দাঁড়িয়ে রেগে বলে, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। নিশ্চয়ই আপনার মাঝে এইসব রোগ আছে যেটা আমাদের মেয়ের উপর চাপাচ্ছেন। শুদ্ধ উপর থেকে কথাটা রেগে বললেও মনে মনে হাসছে। হায় আল্লাহ, বেশিক্ষণ এই অ্যাক্টিং করা সম্ভব না তার দ্বারা। প্রচুর হাসি পাচ্ছে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কে বলেছে আপনাকে এসব? ছেলেটি ফাইজের দিকে ফোন বাড়িয়ে দিলে ফাইজ মেসেজগুলো পড়ল, সাথে নাম্বার দেখল। চিনতে পারল না। কল দিলে দেখল নাম্বার বন্ধ। শুদ্ধ মিটিমিটি হাসছে। সিমটা সে গতকাল কিনেছিল, আর এখন মেসেজ সেন্ড করে ফোন বন্ধ করে রেখেছে। সে তো এত বোকা নয়। শুদ্ধ ফাইজকে বোঝানোর স্বরে বলে, দেখুন, যে এসব বলেছে হয়তো মজা করেছে। আমার বোনের কোনো প্রবলেম নেই। ফাইজের বাবাও এগিয়ে আসে। ছেলেরা সবাই ঘোর বিরোধিতা করছে। এক পর্যায়ে ফাইজ রেগে বলে, এই বেরোন আপনারা এই বাড়ির থেকে। আপনারা কি বিয়ে করবেন না? আমরাই আমাদের মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দিব না। যত সব ফালতু লোক। ছেলেটি রেগে বলে, আপনি কিন্তু আমাদের ডেকে এনে অপমান করছেন। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আপনি হয়তো আরও অপমানিত হতে চাইছেন। প্লিজ বসুন, আর একটু নাস্তা করুন। আমি নিজ দায়িত্বে আপনাদের নাস্তার সাথে অপমান নামক আপ্যায়ন করছি। শুদ্ধর কথায় ফারহা না চাইতেও হেসে ফেলে। শুদ্ধর চোখ ফারহার দিকে পড়ে। ফারহা চোখ সরিয়ে নেয়। যদিও তার নামে যে ভুলভাল বলেছে, এজন্য তার রাগ লাগছে সেই অজ্ঞাত ব্যক্তির উপর। কিন্তু বিয়ে ভাঙছে বলে খুশি হয়েছে। ওদিকে শুদ্ধর কথায় না হেসে পারল না। শুদ্ধ মৃদু হাসল। মেয়েটির হাসি মারাত্মক। এদিকে অন্তরা কপাল চাপড়ায়। এই শুদ্ধ আর ভালো হলো না। ততক্ষণে সবাই বেরিয়ে গিয়েছে। ফারহা নিজেও ভিতরে চলে যায়। শুদ্ধর উপর রেগেছে ভীষণ, কারণ শুদ্ধর জন্যই তাকে এদের সামনে এভাবে শাড়ি পরে আসতে হয়েছে, আবার তাকে চুন্নিও বলেছে। সর না হলে ফারহা দেখে নিত এই লোককে। এদিকে ফাইজ আর তার বাবা মায়ে আহামরি কষ্ট পেয়েছে এমন নয়, কিন্তু ছেলেটির মেসেজ তাদের ভাবাচ্ছে। শুদ্ধ ফাইজের কানের কাছে ফিসফিস করে বলে, আমার মনে হচ্ছে তোর লিটল কুইনের হয়তো কোনো গোপন প্রেমিক আছে, যে তোর উপর ক্ষুব্ধ হয়ে তোর বোনের বিয়েটা ভেঙে দিল। আহারে! শুদ্ধর কথা শুনে ফাইজ রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, হতেই পারে, তোর লিটল কুইন হারানোর আগেই সাবধান করলাম আর কি। ফাইজ এবার ফারহার চিন্তা বাদ দিয়ে ইনায়াকে নিয়ে ভাবতে শুরু করল। শুদ্ধর কথা যদি সত্যি হয়, ভেবেই ফাইজ ভীত হল। তার লিটল কুইনকে অন্য কেউ বিয়ে করে নিলে কি হবে? না, সে নিজেই আগে বিয়ে করবে। সে তার লিটল কুইনকে হারাতে পারবে না। এদিকে শুদ্ধ টি টেবিল থেকে একটি সন্দেশ নিয়ে মুখে পুরে সন্দেশটুকু খেয়ে ফাইজের বাবা মাকে বলে বেরিয়ে যায় বাড়ির থেকে। যাওয়ার সময় মিটিমিটি হাসে আর গুনগুন করে গায়, বন্ধু যখন হবু বউয়ের চিন্তায় ডিপ্রেশনে চলে যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। পরদিন
মাইরা মিলার হাত ধরে দ্রুত পায়ে হাঁটছে। আজ দুজনেরই লেট হয়ে গিয়েছে, কিন্তু মাইরা বারবার ঢোক গিলছে। তাদের ক্লাস ইরফান স্যারের। মাইরা মিলার হাত ধরে ঝাঁকায় আর ডাকে, দোস্ত। মিলা ভ্রু কুচকে বলে, বল। মাইরা মিলার হাত ধরে দৌড়ায় আর বলে, আজ আমি লাস্ট বেঞ্চে বসে পর্দা নিব, দেখিস। মিলা হাঁপায়, কিন্তু মায়রার অবস্থা দেখে হেসে ফেলে। মায়রা আর মিলা দুজনেই তাদের ক্লাসের সামনে দাঁড়ায়। ভেতরে ইরফানকে দেখে দুজনেই চোখ বড় বড় করে তাকায়। যা, দৌড়িয়ে কি লাভ হলো? ইরফান স্যারের আগে আসতে পারল না তো। মায়রা বিরক্তি নিয়ে বলে, এই ইরফাইনা স্যারকে কে এত পাংচুয়াল হতে বলেছে? মিলা কিচ্ছু বলল না। মিলা মায়রার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, দোস্ত, আমি বাড়ি যেতে চাই। এই ইরফাইনা স্যার আমাকে ছাড়বে না রে, আমাকে বাঁচা দোস্ত। মিলা ঢোক গিলে সামনে তাকিয়ে আছে। মায়রা মিলাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে ঘাড় সামনের দিকে করতে করতে বলে, আরে এদিকে কি? এটুকু বলে মায়রার কথা থেমে যায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ঢোক গিলল, আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। শেষ। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলতে নেয়, স্যার। ইরফান দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আউট। মায়রা মিলা দুজনেই ঝাঁকি দিয়ে ওঠে। মায়রা ইরফানের দিকে চেয়ে আমতা আমতা করে বলে, স্যার, আমরা তো বাইরেই আছি, আপনি ক্লাসরুমের বাইরে চলে এসেছেন। মায়রার কথা শুনে মিলা মুখ লুকিয়ে হাসল। এই মায়রার মুখ বন্ধ হবে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, শট আপ। মায়রা মিলা আবারও ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এই স্টুপিড গার্লটাকে ঠাটিয়ে একটার পর একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ভেঙে দিতে। মিলা পিছন দিয়ে মায়রার পিঠ খামচে ধরে। এই বাচালটাকে নিয়ে আর পারা যায় না। মায়রা একটু নড়ে উঠে বিড়বিড় করে, সত্যি বললেও ইংলিশ ছাড়ে। ইরফান উল্টো ঘুরে ক্লাসরুমের ভেতর গিয়ে মায়রা আর মিলার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়রা কানে আঙুল দুকিয়ে বলে, কানের পর্দা ফাটলো বলে। মিলা মায়রার পিঠে থাপ্পড় দিয়ে বলে, তুই কি জীবনেও তোর মুখ বন্ধ করবি নাকি? মায়রা অসহায় কণ্ঠে বলে, দোস্ত, ইরফাইনা স্যার একটু বেশি অভদ্র, তাই না রে? মিলা সামনে তাকিয়ে বলে, স্যার কিছু বলবেন? মায়রা মৃদু চেঁচিয়ে বলে, মা বাঁচাও বলেই মিলার পিছনে লুকায়। মিলার মায়রার অবস্থা দেখে হাসে। মায়রা মিলার পিছন থেকে উকি দিয়ে দেখল কেউ নেই সামনে। মিলার বিদ্রামি বুঝতে পেরে মায়রা মিলার পিঠে জোরে থাপ্পড় মারে একটা। মিলা রেগে তাকায়। মায়রার পিছনে দাঁড়িয়ে মায়রার চেয়েও জোর খাটিয়ে মায়রার পিঠে থাপ্পড় দেয়। মায়রা সামনের দিকে হেলে পড়তে নেয়। তখনই দরজা খুলে বেরিয়ে আসে ইরফান। মায়রা ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। মেয়েটা হতভম্ব হয়ে যায়। মাথা উঁচু করলে ইরফানকে তার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলল। মিলা নিজেও চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, এই মায়রার কপালে আজ শনি, রবি, সোম, বুধ সব আছে। ইরফান ডান হাতে মায়রার কাঁধে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আউট। এই ভার্সিটিতে কোনো বাঁদরের জায়গা নেই। মায়রা ইরফানের থেকে আরেকটু দূরে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আমি বাঁদর নই তো, আমি মানুষ, ভালো করে দেখুন। ইরফান দাঁতে দাঁত চেপে আওড়ায়, শাট আপ। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ এদিক দিয়ে যাচ্ছিল। ইরফানকে এভাবে ধমক দিতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে এখানে? মায়রা দ্রুত পিছু ফিরে শুদ্ধকে দেখে স্বস্তি পায়। মায়রা শুদ্ধর পিছে গিয়ে বলে, ভাইয়া আমাকে বাঁচান। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, আজ আবার কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর পিছনে দাঁড়িয়ে মাথা বের করে রাখা মায়রার দিকে চেয়ে শক্ত গলায় বলে, এই স্টুপিড গার্লকে ভার্সিটি থেকে বের করতে হবে। মায়রা ঢোক গেলে। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। আরে, ইরফান গত পরশু সকালেও এই শব্দটা বলেছিল। কে নাকি কুকুর বলেছিল এই জন্য। দুদিন হলো ইরফান মায়রাকে এই স্টুপিড গার্ল বলছে, আবার এখনও বলছে। কি কানেকশন? ইরফানের ফোনে কল আসলে সে শুদ্ধর পাশ কাটিয়ে চলে যায়। যাওয়ার আগে মায়রার দিকে ভস্ম করে দেয়া দৃষ্টি ফেলতে বলেনি। ইরফান চলে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর সামনে এসে বলে, ভাই আপনি অনেক ভালো। শুদ্ধ হেসে বলে, আমি যে তোমার স্যার, এটা মনে থাকে তোমার মায়রা? মায়রা মন খারাপ করে বলে, ভাইয়া ডেকে অভ্যেস, আপনাকে ভাইয়া ডাকা যাবে না, স্যার ডাকতে হবে। শুদ্ধ হেসে বলে, ভাইয়াই ডাকতে হবে, নয়তো তোমার জন্য বিচার সভা বসাবো। মায়রা শুদ্ধর কথা শুনে হেসে ফেলল। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, তুমি ইরফানকে কুকুর বলেছিলে নাকি মায়রা? মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, কুকুরকে তার ডার্লিং বলেছিলাম, ভুল করে বলে ফেলেছিলাম, দেখতে পাইনি ওটা ইরফান না স্যার। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে বলে, হায় হায় মায়রা, তুমি আজকাল ইরফানকে এসব কি নামে রাখছ? মায়রা থতমত খেয়ে তাকায়। সবসময় ইরফান না ডেকে ডেকে এখন মুখ ফসকে বেরিয়ে গেছে। ইরফান স্যার তো শুদ্ধর ভাই হয় শুনেছে, তাকে কি করবে কে জানে। শুদ্ধ মায়রার ভীত মুখ দেখে শব্দ করে হেসে ফেলে। অন্য স্টুডেন্ট হলে হয়তো এমন করত না।
মায়রাকে অনেক আগে থেকে বোনের মতো ট্রিট করে এখন তার মনে থাকে না মায়রা তার স্টুডেন্ট। শুদ্ধ হাসতে হাসতে বলে, ওহো মায়রা, তুমি আমাকে ভাইয়া ডেকে এই ডাকটা পুরো সার্থক করে দিচ্ছ। আসলেই তুমি আমার একমাত্র খাঁটি ভেজালবিহীন বোন। মায়রা হাসল। শুদ্ধকে তার বড় ভাইই লাগে। কয়েকদিনের পরিচয় একদম বোনের মতো ট্রিট করে এমন মানুষ পাওয়া দুষ্কর। যদিও গ্রামের মানুষেরা এমনই হয়, তারা খুব দ্রুত একে অপরকে আপন ভেবে নেয়, যেটা মায়রা এই শহরে এসে পায়নি। শুদ্ধ হাসতে হাসতে মিলার দিকে চোখ পড়লে দেখল মিলা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ কিছুটা বিব্রত বোধ করে। মিলা তো তার শুধু স্টুডেন্ট, তাই শুদ্ধর এমন অবস্থা। মায়রাকে বলে তার অফিস রুমের দিকে চলে যায়। মিলা এগিয়ে এসে বলে, শুদ্ধ স্যার তোর সাথে এত হাসে? মায়রা মৃদু হেসে বলে, শুদ্ধ ভাইয়া আরও মজার মানুষ, ভার্সিটিতে তো তেমন হাসেই না, তবে খুব ভালো বুঝলি, অনেক মিশুক। যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন গ্রামে থাকতাম। শুদ্ধ ভাইয়ারা মাঠে ক্রিকেট খেলত। আমি গিয়ে বায়না ধরলে সবাই নিতে না চাইলেও শুদ্ধ ভাইয়া সবাইকে চুপ করিয়ে খেলতে নিত আমাকে। ভাইয়া সবাইকে দাঁড় করিয়ে রেখে আমার সাথে খেলত। আমার ছোট ভাই লাবিব আর বড় ভাই শুদ্ধ ভাইয়া। মিলা শুদ্ধর গল্প শুনে আপ্লুত হল। মায়রা হঠাৎই মিলার পিঠে দুটো থাপ্পড় দিয়ে দৌড় লাগায়। মিলা মায়রার পিছে দৌড়ায়, কি জোরে মারল তাকে, বেদ্যপ। মায়রা দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটি মেয়ের সাথে জোরে সরে ধাক্কা খায়। মেয়েটি ঠাস করে পড়ে যায় মাঠের মাঝে। মায়রা দাঁড়িয়ে যায়। যখন দেখল একটি মেয়ে বসে পড়েছে তার জন্য, মায়রা নিজেও দ্রুত হাতু মুড়ে বসে অপরাধী গলায় বলে, সরি সরি আপু, আমি দেখতে পাইনি, তোমার কোথাও লেগেছে? সামিয়া বিরক্তি নিয়ে মাথা উঁচু করে তাকায়। ততক্ষণে মিলা এসে দাঁড়িয়েছে এখানে। সামিয়াকে দেখে বলে, সামিয়া আপু, তুমি পড়লে কিভাবে? মায়েরা সামিয়াকে চিনতে পারে। মিলারা যে বাসায় ভাড়া থাকে সেই বাসায় ভাড়া থাকে। মায়েরা আবারও অনুতাপ স্বরে বলে, আপু আমি সরি গো, সত্যি দেখতে পাইনি। সামিয়া মৃদু হেসে বলে, সমস্যা নেই, এতবার সরি বলতে হবে না। বলতে বলতে সামিয়া উঠে দাঁড়ায়। মায়েরা মিলা হেল্প করে। মায়েরা অসহায় মুখ করে বলে, আপু আমি কিন্তু সত্যি সরি। মিলা মায়রার পিঠে থাপ্পড় দিয়ে বলে, আমাকে দুটো মেরে এলি, আমাকে সরি বল বেদ্যপ। মায়রা মুখ বাঁকিয়ে বলে, আপনি কেটা? আপনাকে তো ঠিক চিনলাম না নানি। মায়রার কথায় সামিয়া শব্দ করে হেসে ফেলে। মায়রাও হাসল। মিলা মুখ ফুলিয়ে রাখল। এরপর মিলা মায়রা আর সামিয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলে অন্যদিকে চলে যায়। সামিয়া তার ক্লাসের দিকে যায়। সামিয়া এই ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। মায়রা আর মিলার 1 বছরের সিনিয়র। ফারা নুসরাত অনেক আগে থেকেই ফ্রেন্ড। সামিয়ার সাথে ফারা আর নুসরাতের পরিচয় ভার্সিটিতে ওঠার পর। তবে সামিয়া মাত্র 1.5 বছরের পরিচয় হলেও ফারা আর নুসরাত আর সামিয়ার মাঝে বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। ফারা আর নুসরাত মাত্র ভার্সিটিতে পা রাখল। সামনে সামিয়াকে দেখে ফারা দ্রুত পা চালায়। এক পর্যায়ে দৌড়ে গিয়ে সামিয়াকে জাপটে ধরে বলে, বান্ধবী আমার বিয়ে ক্যান্সেল। সামিয়া ভয় পেয়েছে। ফারাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গতকাল ফারা তাকে কল করে হাহুতাশ করছিল বিয়ে করবে না বলে। তার শরীরটা ভালো লাগছিল না, তাই ফারাদের বাড়িতে যায়নি। ফারার মনের ইচ্ছা পূরণ হওয়ায় মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ। ফারা হেসে বলে, মনে হচ্ছে আমার পাখা গোজাক, আমি আকাশে উড়ি, কি যে ভালো লাগছে। শুদ্ধ মাঠের এক কোণায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ফারার কণ্ঠ পেয়ে সামনে তাকায়। ফারার কথা শুনে মৃদু হাসে। গতকাল ফাইজের ফোন থেকে ফারার নাম্বারটাও নিয়েছিল। অতঃপর কল কেটে ফারার নাম্বারে মেসেজ করে, সুন্দরী, বিয়ে আমি ভাঙলাম, স্পেশাল পারিশ্রমিক দিতে হবে কিন্তু। এরপর জায়গাটি প্রস্থান করে শুদ্ধ। ফারার ফোনে নোটিফিকেশন আসলে সে ফোন চেক করে। মেসেজটি দেখে ফারা চোখ বিস্ময়ে চোখে তাকায়। পাশ থেকে সামিয়া নুসরাতেরও মেসেজটি পড়ে একই অবস্থা। নুসরাত অবাক হয়ে বলে, ও বাবা, তোর তো দেখি লাভার জুটে গিয়েছে রে ফারা। সামিয়া মৃদু হেসে বলে, আসলে এবার হয়তো তোর সেই মানুষটার সাথেই বিয়ে হবে, হয়তো সে তোকে নিজে বিয়ে করার জন্য এই বিয়ে ভেঙেছে। ফারার চোখে মুখে চিন্তা। শুদ্ধ আরেকবার পিছু ফিরে ফারার দিকে তাকায়। ফারার চিন্তিত মুখ দেখে শুদ্ধ মিটিমিটি হেসে ক্লাসরুমের দিকে এগোয়। ভার্সিটি শেষে মায়েরা একটি 10 বছরের বাচ্চাকে পড়িয়ে হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছে। রিকশা নেয়নি, হেঁটেই এসেছে। একটি পরিচিত গাড়ি তাদের হোস্টেলের পাশের বিল্ডিংয়ের সামনে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে পড়ল মায়েরা। গাড়ির ভিতর থেকে ইরফান বেরিয়ে আসে, শব্দ করে গাড়ির দরজা আটকায়। ব্যবসার কাজে একজনের সাথে কিছু ব্যাপারে ডিসকাস করতে ইরফান এসেছে। মায়েরা 2 হাতে চোখ কচলায়, ভাবছে সে ভুল দেখল কিনা। 2 হাতে 2 চোখ বুজে কচলানোর সময়টুকুতে ইরফানের চোখ একবার মায়েরার দিকে পড়ে। চিনতে অসুবিধা হয়নি। মায়েরাকে এভাবে চোখ কচলাতে দেখে ইরফান বিরক্তি কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড। ইরফান বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়েরা চোখ মেলে ইরফানকে পাশের বিল্ডিংয়ের ভিতর যেতে দেখে বিড়বিড় করে, ইরফান না স্যার আমাদের হোস্টেলের এখানে কি করে?
মায়েরা এসব ভাবনা রীতি ঘটায়। তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। লোকটা তাকে ডাস্টবিনে ফেলতে বলেছিল, আবার তাকে বাদর বলে ভার্সিটি থেকে বের হতে বলেছিল। সবচেয়ে বড় কথা কি যে চটটাই না মেরেছিল, ইস! মাঝে মাঝে মনে হয় তার চাপার দাঁত নড়ে গিয়েছে। স্যার বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? তাকে বাদর বলেছে। এবার দেখুক মায়েরার বাদরমি সহ্য করতে কেমন লাগে। মায়েরা তার ব্যাগের ভেতর থেকে একটি সেন্টার ফ্রুট বের করে। সে যাকে পড়াতে আসলো সে বাচ্চা ছেলেটি মায়েরাকে 5টি সেন্টার ফ্রুট দিয়েছিল। ছেলেটি বেশ মিশুক, সে না নিতে চাইলে পুরো মুখের ভিতর ঢুকিয়ে দিতে চায়। মায়েরা একটি সেন্টার ফ্রুট মুখে নিয়ে বেশ কিছুক্ষণ চিবালো। এরপর ইরফানের গাড়ির সামনে এগিয়ে যায়, ড্রাইভিং সিটের দরজার পাশে দাঁড়ায়, মুখ থেকে চিবানো চুইংগাম বের করে গাড়ির দরজার হাতলে লাগিয়ে দেয়, ছড়িয়ে ছড়িয়ে। কাজ শেষ করে মায়েরা মনে মনে হাসে, বিড়বিড় করে, এইবার মজা বুঝবেন ইরফান না স্যার, জানতেও পারবেন না এটা আমার কাজ। আর এইদিকে আমার চিবানো চুইংগাম আপনার হাতে নাখামাখি হবে, ব্যাপারটা পুরোই ঝাক্কাস হবে। অতপর আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে হোস্টেলের দিকে দৌড় দেয়। দোতলায় থাকে মায়েরা, সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমের সামনে দাঁড়িয়েছে। দরজা খুলে ভিতরে যেতে নিলে পাশের রুমের একটি মেয়ে বাঁকা চোখে চেয়ে বলে, কোথায় ছিলে গো এতক্ষণ? ভার্সিটি তো আরো আগে শেষ হয়, তোমার সাথে আমার এক ছোট বোন পড়ে, সে এসে এক চামগা ঘুমিয়ে নিল, আর তুমি এখন আসলে? মায়েরা মৃদু হেসে বলতে নেয়, আমি টিউশনে গিয়েছিলাম। কিন্তু তার আগে মেয়েটি আবারও বলে ওঠে, এখনকার যুগ ভালো না বুঝলে, এত বাইরে থাকলে পরে আবার ভার্জিনিটির অভাবে দেখবা তোমার বিয়ে হচ্ছে না। কথাটা শুনতেই মায়েরা প্রচণ্ড রেগে যায়। তাকে খারাপ মেয়েদের কাতারে ফেলছে, এই মেয়েটা এমনই। মায়েরা রেগে গিয়ে বিদ্রূপ হেসে বলে, যে যেমন অন্যের ব্যাপারে তার ভাবনাও তেমন। তা আপা, আপনার ভার্জিনিটি নষ্ট হওয়ার ডেটটা কি বলা যাবে? মেয়েটি রেগে চিৎকার করে বলে, মায়েরা পাত্তা দিল না। সে দুর্বল নয়। গ্রাম থেকে শহরে এসে প্রথম মায়েরাকে বোকা ভেবে কতজন কতভাবে হেনস্থা করেছে। মায়েরা ভীতু হয়ে থাকত, ভয় পেত এই শহরের মানুষদের। কিন্তু যখন থেকে সে বুঝেছে এরা নরম মাটি পাড়ায় বেশ, তখন থেকে মায়েরাও পাল্টা জবাব দিতে শুরু করেছে। মায়েরার সামনে থেকে মেয়েটি রাগে ফুসফুস করতে করতে তার রুমে চলে যায়। মায়েরা সঠিক জবাব দিতে পেরে মৃদু হাসল। একদিনের কথা মায়েরার মনে পড়ে। গ্রাম থেকে এসে প্রথম হোস্টেলে উঠেছিল তখন। মায়েরার সাথে একটি মেয়ের কথার কাটাকাটি হওয়ায় মেয়েটি হঠাৎই চিৎকার করে একগাদা মানুষের সামনে বলেছিল, বাবা মায়েকে শিক্ষা দিতে পারেনি। আরেকটি মেয়ে উত্তর দিয়েছিল, বাপমা তো কেউই বেঁচে নেই, এর থাকতো তো সদ্ভাব সৎ মায়ের কাছে, আসল বাপমা কবরে থাকলে শিক্ষাটা পাবে কি করে? কথাটা শুনে মায়েরা সেদিন মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়েছিল। নতুন সেই মেয়েটির সাথে প্রথম পরিচয় হওয়ায় মায়েরা তার মনের দুঃখগুলো বলেছিল মেয়েটিকে, কিন্তু তাকে কত বাজেভাবে কথাগুলো বলেছিল। মায়েরা সেদিন চুপ ছিল, নীরবে অশ্রু বিসর্জন দিয়েছিল। কথাগুলো ভেবে আজও মায়েরার চোখের কোণে পানি জমল তার না দেখা বাবা মায়ের জন্য। বড় করে শ্বাস নিয়ে মায়েরা দ্রুত নিজেকে সামলে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। মায়েরা ভেতরে গিয়ে বোরখা ছেড়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে হঠাৎ ইরফানের কথা মনে পড়ায় মায়েরা দ্রুত মাথায় গামছা পেঁচিয়ে কার ঘরের একটি ছোট ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। দুহাত গ্রিলে রেখে উকি মেরে দেখে ইরফান ভেতর থেকে বেরিয়েছে কিনা। ইরফান মাত্র বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। মায়েরা ইরফানকে দেখে খুশিতে তার স্বভাবসুলভ একটুখানি লাফিয়ে ওঠে, এরপর মনোযোগ দেয় ইরফানের দিকে। এইবার হবে আসল মজা। ইরফান এগিয়ে গিয়ে ডান হাতে গাড়ির দরজার হাতল ধরে দরজা খোলে। এরপর হাত সরিয়ে নিতে চাইলে হাতে কেমন আঠা আঠা অনুভূত হয়। ইরফান ভ্রু কোচকায়, আঠালো হাত গাড়ির হাতল থেকে কোনো রকমে বের করে সামনে মেলে ধরে। হাতের অবস্থা দেখে ইরফান বিস্ময়ে চোখে তাকায়। পুরো 4টি আঙুলে চুইংগাম লেগে গিয়েছে। ইরফান দেখেই বুঝেছে এটা চুইংগাম। চোখ মুখ শক্ত করে তার আঠালো হাতের দিকে চেয়ে থাকে। দৃষ্টি ঘুরিয়ে পাশের হোস্টেলের দিকে তাকালো। মনে পড়ল ভেতরে যাওয়ার সময় মায়েরাকে এই হোস্টেলের গেটের সামনে দেখেছিল। শক্ত মুখাবয়বে ইরফান আশেপাশে চোখ বুলালে মায়েরা দ্রুত বসে ইরফানের দৃষ্টির আড়াল হয়ে বসে পড়ে। ইরফান খুব ভালো করেই বুঝল এটা ওই স্টুপিডটার কাজ। ইচ্ছে তো করছে স্টুপিডটাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে জন্মের মতো বাদরামি ছুটাতে। রাগে চোয়াল শক্ত হয়ে যায় ইরফানের। সামনে মায়েরাকে পেলে আজ সত্যিই বোধহয় বেহিসাব মেরে দিত। রাগ দমাতে না পেরে ডান হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির কাঁচের সর্বশক্তি দিয়ে একটি ঘুষি মারে। কাঁচ টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। মায়েরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হাসছিল। হঠাৎ ইরফানের কাজে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাতে সামান্য চুইংগাম লেগেছে বলে এত রেগে গেল। মায়েরা বিড়বিড়িয়ে বলে, এই লোকটা কি পাগল? শুদ্ধ রাস্তার অপর পাশে গাড়ি সাইড করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। ইরফানকে দেখে এগিয়ে এসে কিছু বলতে গিয়েও ইরফানের হাতের অবস্থা দেখে থেমে যায়। গাড়ির গ্লাস ভাঙা, সাথে ইরফানের হাতে রক্ত। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, আরে হাতের এই অবস্থা করেছিস কেন? অন্তরার জন্য কিভাবে বুক পুড়ছে শোনা, বুকটাকেই পুড়তে দিতি, আবার হাতটা কেন? ইরফান রেগে রক্তমাখা ডান হাতে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁতে চেপে বলে, ওই স্টুপিড গার্লকে আনলিমিটেড থাপ্পড় খেতে হবে, ইটস ফাইনাল।
শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো মাইরাকে এই দুটো শব্দ বলে। তাছাড়া মাইরা এই হোস্টেলে থাকে, শুদ্ধ এটা জানে, তাই বুঝতে সহজ হলো ইরফান মাইরার কথাই বলছে। অবাক হয়ে বলে, কিন্তু কেন? ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর সাহস কি করে হয় আমার হাতে ওর চেবানো চুইংগাম লাগানোর? শুদ্ধর চোখ মার্বেলের ন্যায় বড় বড় হয়ে যায়। হায় হায়, এই মায়েরা তো মারাত্মক ফাজিল। শেষমেশ ইরফানের হাতে ওর চেবানো চুইংগাম লাগিয়েছে। হায় রে, পিছে লাগার আর মানুষ পায়নি। ইরফান শুদ্ধর কলার ছেড়ে গাড়িতে উঠে বসে। গাড়ির দরজা লাগতে নিলে শুদ্ধ দরজা আটকে বলে, এই হাতে ড্রাইভ করবে কিভাবে? ব্যান্ডেজ করতে হবে তো। ইরফান শক্ত গলায় বলে, নো নিড। এরপর শক্তি খাটিয়ে শব্দ করে দরজা লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। চোখের পলকে গাড়ির স্পিড বাড়িয়ে হাওয়া হয়ে যায় ইরফান। শুদ্ধ হতাশ চোখে চেয়ে দেখল। ইরফানের হাতের কথা ভেবে একটু খারাপ লাগলো, আবার মায়েরার কাণ্ডে হাসিও পায়। মায়েরা তো পুরো সাপের লেজে পা দিয়ে দিয়েছে, আর এদিকে সাপ রেগে বোম। মায়েরা শুদ্ধ আসার পরই ঘরের ভেতর চলে গিয়েছে। ইরফানের রাগ দেখে বেচারির অবস্থা খারাপ, তবে তাকে চিনতে পারিনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বাড়িতে পৌঁছেছে মাত্র। সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল, রুমা নেওয়াজ পিছন থেকে ইরফানের রক্তমাখা হাত দেখে আটকে ওঠে। ভীত কণ্ঠে বলে, ইরফান তোমার হাতে কি হয়েছে? 1 সেকেন্ডের জন্য ইরফানের পা থেমে যায়। এরপর আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর গলায় বলে, নাথিং। রুমা নেওয়াজের ছেলের জন্য মন পড়ে। ছেলেটার চালচলন বেপরোয়া, কারো কথা শোনে না, নিশ্চয়ই কোনো কারণে রেগে হাতের এই অবস্থা করেছে। ব্যান্ডেজ করতে বললেও করবে না, কারো কথা শোনে না। কথাগুলো ভেবে রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। শুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে ইরফান আর তার মামির কথা শুনল। এরপর বাড়ির ভেতরে এসে বলে, মামি জানো কি হয়েছে? রুমা নেওয়াজ খুকিচকুচি বলে, কি হয়েছে? শুদ্ধ মনে মনে হাসে, ওপর থেকে সিরিয়াস হয়ে বলে, তোমার ছেলের এক স্টুপিড গার্লের জন্য বুক পুড়তে পুড়তে হাত খেতে ফেলেছে, ভাবো একবার। রুমা নেওয়াজ বিস্ময় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মামি, ইরফান লজ্জা পাচ্ছে বুঝলে, কিন্তু তোমার ছেলে তো জানে না কিভাবে লজ্জা পেতে হয়, তাই মনে হয় লজ্জার রাগে কনভার্ট হয়ে বেরিয়ে আসছে। দেখো দেখো, এজন্যই ওর মুখ কেমন শক্ত হয়ে আছে। একটু থেমে মনে মনে হেসে ইরফানের পানে দৃষ্টি রেখে বলে, আহারে, তুই কষ্ট পাস না শোনা, আমি তোকে লজ্জা পাওয়া শিখিয়ে দিব, তখন না হয় মন ভরে লজ্জা পাবি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শুদ্ধ। তারিক নেওয়াজ শুদ্ধর পিছন থেকে শুদ্ধর কান টেনে বলে, আমার ছেলেটাকে রাগাচ্ছ কেন? হ্যাঁ? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মামা কান ছাড়ো, তোমার ছেলের ধমক খেয়ে আমার বদহজম হয়ে গিয়েছে, বাথরুম আমাকে ডাকছে। শুদ্ধর কথা শুনে তালিক নেওয়াজ সহ রুমা নেওয়াজ হেসে ফেলল। এই ছেলের বাদরামি আর গেল না। শুদ্ধর বলা মেঘঘটিত ব্যাপারটি গায়ে মাখল না। মেঘঘটিত ব্যাপার ইরফানের সাথে ঘটবে না। তারা ইরফানকে খুব ভালো করে চেনে। শুদ্ধর কথা তারা মজা হিসেবেই নিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মায়েরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের এক কোনায় রাখা কারেন্টের চুলায় মায়েরা ভাত আর আলু সিদ্ধ করে নেয়। এই চুলা তার সৎমা কিনে দিয়েছিল, অনেক উপকার হয় এতে। মায়েরা তার কাজ শেষ করে গোসল করে নেয়। এরপর আলু ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে বোরখা জড়ায়। হিজাব বাঁধতে গিয়ে মায়েরার হাত থেমে যায়। গতকাল ইরফানের ভয়ঙ্কর রাগের কথা মনে পড়ে। হিজাব গলার সাথে ঝুলিয়ে ফোন নিয়ে মিলাকে কল করে। কল রিসিভ হলে মায়েরা দ্রুত বলে ওঠে, দোস্ত, আমি শেষ দোস্ত, আমাকে কোনোভাবে বাঁচিয়ে নে। মিলা খেতে খেতে বলে, কি করেছিস ঠিক করে বল। মায়েরা ঢোক দিলে গতকালকের ইরফানের গাড়িতে লাগানো চুইনগামের বিষয়টি মিলাকে বলে। সব শুনে মিলা রেগে বলে, ভালো করেছিস, বেয়াদব, তুই জীবনে ভালো হবি না। মায়েরা দাঁত দিয়ে নোক কামড়ে বলে, বিশ্বাস কর, 570 সাবান দিয়ে পাতিল মাজার পর পাতিলগুলো যেমন চকচকে হয়, আমার মনের চেয়েও বেশি চকচকে পরিষ্কার, অর্থাৎ আমি কল্পনার চেয়েও ভালো। মিলা রাগ তো গিয়েও হেসে ফেলল। এই বেয়াদব টেনশন করতে করতেও ফালতু কথা বলছে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, এখন আমার কি হবে দোস্ত? মিলা হাসি চেপে বলে, এখন ইরফান স্যার তোকে ফেরাউনের মতো ইয়া বড় কড়াই অর্ডার দিয়ে বানিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম তেলে তোকে খুব সুন্দর করে ফ্রাই করবে। শোন, তোর ভালো জামাগুলো সাথে করে আনিস তো, তুই মরে গেলে ওসব তো আমারই হবে, আনিস কিন্তু। মায়েরা বাঁ হাত কোমরে রেখে রেগে বলে, মিলার বাচ্চা, তোর খবর আছে। মিলা হাসে, এরপর বলে, স্যার তো জানে না তুই এই কাজ করেছিস, তুই চিল কর ময়না, তাড়াতাড়ি আয়, আমিরও বের হচ্ছি বলে কল কেটে দেয় মিলা। মায়েরা মিলার কথা ভাবল, আসলেই তো ইরফান না স্যার জানে না কাজটি তার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হিজাব বাঁধতে শুরু করে। ভার্সিটিতে আজ সারা দিন মায়েরা ভয়ে ভয়ে কাটিয়েছে, তবে ইরফানকে একবারও দেখেনি। ভালোই দিনটা কেটেছে, এতেই মায়েরার শান্তি। ভার্সিটি শেষে মায়েরা আর মিলা হাত ধরে মাঠ দিয়ে হাঁটছে। আজ ভার্সিটি থেকে জানিয়েছে আগামী 3 দিন পর ভার্সিটি থেকে
সীতাকুণ্ডে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের একসাথে। মিলা মাইরার হাত ঝাঁকিয়ে বলে, ময়না তুই আর আমি কিন্তু এক জায়গায় বসবো। মাইরা হেসে বলে, না ময়না, আমি তোর কোলে বসবো, নয়তো আমি যাবই না। মিলা চোখ মুখ কুচকে বলে, তোর মতো দামড়িকে কোলে নিলে আমার অকাল মৃত্যু নিশ্চিত। মাইরা মেকি রাগ দেখিয়ে বলে, এসব কি নাম বলিস শালি মোটি? মিলা রেগে বলে, একদম আমাকে এসব নামে ডাকবি না। আমি একটুখানি মোটা বলেই তো তুই লাফাতে লাফাতে আমার কাছে আসিস। এখন থেকে আসলে এক লাথি থাবি, বেত্তব। মাইরা বা হাতে মিলাকে জড়িয়ে ধরে বলে, ওলে লেলে আমার ময়না কাঁদে না, তুই আমার পছন্দের একখান সুইট কোলবালিশ। তুই যেন ভুলেও বিয়ে করিস না, নয়তো আমি আমার সুইট কোলবালিশ কোথায় পাবো? মিলা মাইরার পিঠে থাপ্পড় দিয়ে বলে, তোর থেকে রেহাই পেতেই আমি আগে আগে বিয়ে করব। মাইরা হেসে বলে, আচ্ছা টাকলু মামাকে পাইলে আমি নিজেই তোর বিয়ে দিব, নো টেনশন। মিলা চোখ মুখ কুচকালো। রাত তখন 10টা। ইনায়া ইরফানের ঘরের সামনে এসে দাঁড়ায়, দরজায় নক করে ডাকে, ভাইয়া আছো? ইরফান ভেতর থেকে বলে, ইনায়া ভাইয়ের কণ্ঠ পেয়ে দরজা ঠেলে ভেতরে গেল। ইরফান ডিভানের উপর বসে ল্যাপটপে কাজ করছে। ইনায়া ইরফানের দিকে চেয়ে আছে। ইনায়া অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, তবে তার ভার্সিটি আলাদা। ইরফানের ভার্সিটিতে তার চান্স হয়নি। ইনায়ার বন্ধুরা প্ল্যান করেছে তারা কক্সবাজার ঘুরতে যাবে। ইনায়া এটা বলতেই এসেছি ইরফানকে। ইরফান তাকে কখনো একা বাইরে কোথাও যেতে দেয় না, কিন্তু ইনায়া এবার এসেছে, তার মন বলছে সে একটু বড় হয়েছে, তাহলে নিশ্চয়ই ইরফান রাজি হবে। ভাইয়ের পারমিশন ছাড়া বাড়ির বাইরে সর্বোচ্চ 5 কিলোমিটার যেতে পারবে, তাছাড়া ইনায়া কোথাও যেতে পারে না। ইনায়াকে চুপ দেখে ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? ইনায়া মিনমিন করে বলে, ভাইয়া আমি আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যেতে চাই। ইরফান ল্যাপটপে আঙুল চালায় আর প্রশ্ন করে, কোথায়? ইনায়া ঢোক গেলে বলে, কক্সবাজার। কথাটা শুনতেই ইরফান দ্রুত ইনায়ার দিকে চেয়ে রেগে বলে, হোয়াট? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ পারমিশন দাও, এটাই লাস্ট, আর কখনো যাব না। ইরফান শক্ত গলায় বলে, নো। ইনায়ার মুখটা একটুখানি হয়ে যায়, মনে মনে দোয়া করল এমন ভাই যেন কারো না হয়। ইরফান গম্ভীর গলায় বলে, 2 দিন পর আমাদের ভার্সিটি থেকে সীতাকুণ্ডে যাব, রেডি থাকিস। ইনায়া মন খারাপ করে বলে, জহারা আপু যাবে? ইরফান কাজের ফাঁকে ছোট করে বলে, ইনায়া মনমরা হয়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যায়। তার ভাই যখন বলেছে কক্সবাজার যেতে দেবে না, তখন দেবেই না। বাবাকে বলেও লাভ নেই, ভাইয়ের উপর কথা বলা যায় না। সীতাকুণ্ডে ঘুরে আসুক, নাই মামার চেয়ে কানা মামা ভালো। খালাতো বোন জাহারা ইরফানের ভার্সিটিতেই পড়ে, সে থাকবে বলে ইনায়া একটু স্বস্তি পাচ্ছে। একদিন পেরিয়েছে। মাইরা মিলার বাসায় এসেছিল 2 বান্ধবী গল্পগুজব করবে এজন্য। সাথে মাইরা একটা ব্যাপারে রেগে আছে মিলার উপর। মাইরা মিলার বাসায় যাওয়ার একটু পরপরই শুদ্ধ তাকে কল করে মিলাকে শহর নিচে আসতে বলে। মাইরা খুব সাধারণভাবেই শুদ্ধর কথা মেনে নেমে এসেছিল। এরপর শুদ্ধ তাদের দুজনকে তার গাড়িতে উঠতে বললে দুজন এটাও মেনে নেয়। মাইরা মিলার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুই আমার সেমেস্টার ফি দিয়ে একদম ঠিক করিসনি মিলার বাচ্চা। মিলা বিরক্ত হয়ে বলে, আমাকে বলছিস বল, আবার আমার বাচ্চাকে টানছিস কেন, বেদ্যম মহিলা। মাইরা মন খারাপ করে বলে, এটা ঠিক না, তোকে আঙ্কেল আন্টি আমার খরচের জন্য টাকা দেয় না, এমন তো নয় তুই ইনকাম করিস। মিলা বিরক্ত হয়, এক কথা শুনতে শুনতে তার কান পচে গেল। মিলার সামনে চেয়ে বলে, শুদ্ধ স্যার, আমরা বান্ধবীদের কিছু দিলে সেটা কি খারাপ বলুন তো? শুদ্ধ গাড়ি ড্রাইভ করতে করতে বলে, না তো, তবে পরবর্তীতে সেই বান্ধবীর কিডনি বিক্রি করে আইফোন না কিনলে সেটা ঘোর অন্যায়। শুদ্ধর কথা শুনে মিলা হেসে ফেলে। মাইরা ভোতা মুখে তাকায়, মুখ ফুলিয়ে বলে, ভাইয়া আপনি আপনার শত্রু হয়ে যাচ্ছেন। শুদ্ধ হেসে বলে, ও মা, সে কি মাইরা? ভাইয়েরা বোনেদের প্রাথমিক শত্রু হয় জানো না? মাইরা ভ্রু কুচকে বলে, আপনার কাছে আরো কত নতুন সূত্র আছে কে জানে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন ভাইয়া? শুদ্ধ আবারও হেসে বলে, তোমাদের পাচার করব বলে নিয়ে যাচ্ছি, তোমরা চয়েস করো তো মাইরা কোন দেশে পাচার হতে যাও। শুদ্ধ কথায় মাইরা মিলা দুজনেই বলে ওঠে, শুদ্ধ হাসে। একটি শপিং মলের সামনে শুদ্ধ গাড়ি দাঁড় করিয়ে মাইরা আর মিলাকে সহ শপিং মলের ভেতরে গিয়ে বলে, তোমার যা যা ভালো লাগে কিনে নাও, বড় ভাই হিসেবে সামান্য উপহার দিতে চাই, আশা করি ফিরিয়ে দেবে না, তাই না বোনগণ? শুদ্ধর কথায় মাইরা ভীষণ অবাক হয়। মাইরা বুঝতে পারল শুদ্ধ সীতাকুণ্ডে যাওয়ার উপলক্ষে তাকে কিছু কিনে দিচ্ছে। সাথে তার বেস্ট ফ্রেন্ড মিলা বলে তাকেও বাদ দিল না। মাইরার শুদ্ধর প্রতি একদম আপন বড় ভাইয়ের ফিলিংসটাই আসে, কিন্তু এখন যেন এর তীব্রতা আরো বাড়ল বই কমল না। শুদ্ধ মাইরা মিলাকে রেখে একটু সাইডে গিয়ে দাঁড়ায়। সে মাইরার ব্যাপারে অবগত। মাইরা ছোট থেকেই এত মিশুক ছিল, শুদ্ধর সাথে বেশ মিষ্টি একটি বোনের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদে মাইরার ব্যাপারে সব জানে। তাছাড়া মাইরাকে সে নিজের বোন ভাবে, একটুখানি শখ আহ্লাদ পূরণ না করলে নিজেরই ভালো লাগে না। পরদিন সকাল 9টার মাঝে ভার্সিটির ফার্স্ট সেকেন্ড ইয়ারের সকল স্টুডেন্ট ভার্সিটির মাঠে এসে উপস্থিত হয়। মিলা
একপাশে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে মাইরাকে একটু উষ্টা মারতে। সবাই এসেছে, অথচ এই মহারানীর খবর নেই। ভাবনার মাঝেই মাইরা ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। শুদ্ধ মাইরা আর মিলাকে শপিং মলে নিয়ে গেলে তারা দুজনের জন্য ম্যাচিং করে শাড়ি কিনেছে। মাইরার পরনে কালো রঙের শাড়ি, ম্যাচিং করে হেজাব বাঁধা, মুখে অল্প প্রসাধনের ছোঁয়া, ধীরে ধীরে হাঁটছে। শাড়ি পরা হয়নি এর আগে, এজন্য হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মাইরার পা নিষ্পিস করছে। এভাবে হেঁটে কদিনে ওখানে পৌঁছাবে? একটা দৌড় দিলে ভালো হতো। ডান কাঁধের সাইড ব্যাগ শক্ত করে ধরে বাম হাতে শাড়ির কুচি ধরে দৌড় যায় মিলার দিকে। মিলার মাথায় হাত, এর শাড়ি আজ খুলবে নিশ্চিত। ইরফান মাঠের এক কোনায় তার গাড়ির পাশে দাঁড়িয়েছিল, কিছু কাজে ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল। সামনে মাইরাকে শাড়ি পরে এভাবে দৌড়াতে দেখে সে দাঁড়িয়ে যায়, বিরক্ত চোখে দাঁড়ায়। মাইরা ইরফানকে খেয়াল করেনি, মাথা নিচু করে দৌড়াতে ব্যস্ত সে। হঠাৎই মাথা তুলে সামনে ইরফানকে দেখে নিজের ব্রেক থামাতে গিয়েও পারল না। ইরফানের সাথে ধাক্কা খেয়ে বেচারি ঠাস করে মাঠের মাঝে পড়ে যায়। কোমরটা বোধহয় ভাঙল। ইস, আজকের দিনটাতেও তাকে এভাবেই পড়ে যেতে হলো। মাইরার রাগ লাগছে। হঠাৎই মাথা তুলে মৃদু চেঁচিয়ে বলে, এই আপনি চোখে। একটুকু বলে থেমে যায় ইরফানের শক্ত দৃষ্টি দেখে। রাগের ঠেলায় ভুলে বসেছে সে ভার্সিটি স্যারের সাথে ধাক্কা খেয়েছে। মাইরা বলতে চাইছিল, আপনি চোখে দেখেন না, কিন্তু ইরফানের দৃষ্টির সাথে আর ইরফান যে তার স্যার এটা ভেবে মাইরা ঢক গেলে মিনমিন করে বলে, সরি স্যার, আসলে আমি বলতে চাইছিলাম আপনি চোখে খুব সুন্দর দেখেন। ইরফান শক্ত চোখে চেয়ে দাঁতে দাঁত বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে মাইরার পাশ কাটিয়ে চলে যায়। মাইরা মুখ ভেঙে বিড়বিড় করে, নিজে যে স্টুপিডের দাদা এটা বলতে ভুলে যায়। ভার্সিটির অনেকে মাইরার দিকে তাকিয়েছে। মাইরার কান্না পায়, তার মান সম্মান সব চলে যায় এই একটা স্যারের জন্য। সেদিনও পড়ে গেল, আজও গেল, অসহ্য একটা। মিলা মাইরার সামনে দাঁড়িয়ে রেগে বলে, কিরে, তোর দৌড়ানোর স্বাদ মিটল? আজকের দিনটাও একটু শান্ত হয়ে থাকতে পারলি না? শাড়ি পরেও তোকে দৌড়ানো লাগবে? কথাগুলো বলতে বলতে মায়রাকে টেনে তোলে। মায়রা মন খারাপের ভান করে বলে, দিন দিন তোর প্রতি আমার ভালোবাসা বেড়েই চলেছে, তাই তো তোর দিকে ছুটে আসছিলাম। মিলা মায়রার কালো শাড়িতে লেগে যাওয়া ধুলোবালি ঝাড়তে থাকে আর বলে, ভালো হয়ে থাক, নয়তো কোনোদিন না জানি ইরফান স্যার তোকে এক চটকানে দিয়ে ইউনিভার্সিটি থেকে ছুঁড়ে ফেলে। মায়রা বিরক্ত হলো, এই স্যারটা একটা অসহ্য, এনার জন্য সে বারবার ঠাসঠুস করে পড়ে যায়। কিছুক্ষণ পর সবাই একে একে ব্যাসে উঠে পড়ে। ইনায়া আর জাহারা পাশাপাশি বসেছে। ইরফান তার নিজের গাড়ি নিয়ে যাবে, সাথে ইনায়া আর জাহারাকে নিতে চাইছিল, কিন্তু ইনায়া গিয়ে শুদ্ধকে ডেকে এনে তার ভাইকে বোঝাকে বলে তারা ঘুরতে যাচ্ছে, বাসে না গেলে মজা হবে না। শুদ্ধ অনেক বুঝিয়ে বুঝিয়ে ইনায়াদের বাসে যাওয়ার ব্যবস্থা করে দেয়। শুদ্ধও তাদের সাথেই বাসে যাবে, এই জন্য মূলত ইরফান রাজি হয়েছে। ফারহা আর নুসরাত পাশাপাশি বসেছে। সামিয়া যাবে না। ফারহা নুসরাত অনেক জোর করেছে, কিন্তু সে আসেনি, গ্রামে গিয়েছে। শুদ্ধ সব কাজ শেষে বাসে উঠে পড়লে বাস ছেড়ে দেয়। প্রায় 30 মিনিটের মতো পেরিয়ে গেলে শুদ্ধ তার সিট থেকে উঠে বাসের মাঝামাঝি এসে দাঁড়ায়। এরপর মায়রার উদ্দেশ্যে বলে, মায়রা, একটা গান গাও। মায়রা সাথে সাথে বলে, আমি পারি না ভাইয়া, আপনি আমাদের গেয়ে শোনান। সব স্টুডেন্টসরা একসাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি গেয়ে শোনান। শুদ্ধ তার থেকে এক সিট পরে ফারহাকে চোখে পড়ে। শুদ্ধ ফারহার দিকেই চেয়েছিল। শুদ্ধ টাকালে চোখাচোখি হতে ফারহা চোখ সরিয়ে নেয়, বিরক্ত হয়, তার দিকে এভাবে চেয়ে আছে কেন? তাছাড়া তাকে দেখতে আসার দিন এই লোকটা তাকে চুন্নি বলেছিল। শুধু স্যার বলে ফারহা সম্মান করছে, নয়তো সব শোধ তুলত। শুদ্ধর বলা কিছু লাইন কানে আসে, ইয়াসার বংশের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি, কপাল গুণে পাবে তুমি আমার মতো ভালো স্বামী। এরপর শুদ্ধ থামে। মাইরা গলা চড়িয়ে বলে, ভাইয়া, আপনি মেয়েটার ঠিকানা বলুন, তারপর সব দায়িত্ব আমাদের। শুদ্ধ এত স্টুডেন্টসদের সামনে একটু বিব্রত বোধ করে, তবে তার স্বভাব থেকে বেরোতে পারল না, বরং হেসে বলে, অবশ্যই অবশ্যই, সবাই তো জানো মাইরা আমার একমাত্র বোন। বোনের বিয়ে না দিয়ে তো ভাই বিয়ে করতে পারে না, তাই আমার বোনের জন্য সবাই পাত্র খোঁজো। শর্ত হলো ছেলেকে অবশ্যই পেট মোটা আর টাকলু মামা হতে হবে। শুদ্ধর কথা শুনে সবাই হাসে। মাইরা মেকি রাগ দেখিয়ে বলে, ভাইয়া, আর আপনার বউ নারুবেল হবে। মাইরার কথা শুনেও সবাই হাসে। এবার ফারহাও শব্দ করে হেসে দিয়েছে। শুদ্ধ ফারহার দিকে চেয়ে বিড়বিড় করে, সুন্দরী, নিজের জন্য এভাবে কেউ হাসে? ভার্সিটির বাস দুপুরের দিকে এসে পৌঁছেছে সীতাকুণ্ডে। এখানে আগে থেকেই রিসর্ট বুক করে রেখেছিল সবার জন্য। প্রতিটি রুমে 2 থেকে 3 জন করে দেওয়া হয়েছে।
সবাই রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেয়। আগামীকাল সীতাকুণ্ডের সবচেয়ে বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে যাবে, যেখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। সময় লাগবে বলে আজ আর যাবে না, এজন্য বিকেলে সবাই বেরিয়ে আসে আশপাশটা ঘুরে দেখতে বলে। মেঘলা আকাশ, চারিদিকে গাছপালা, মিটিমিটি বাতাস বইছে। উঁচু নিচু জায়গায় হেঁটে হেঁটে সবাই এগিয়ে যাচ্ছে। ফারা আশেপাশে ঘাড় ঘুরে ঘুরে দেখছে। নুসরাত সামনে তার ফোনে ছবি তুলতে ব্যস্ত। ফারা অপরিচিত নাম্বার থেকে আসা সেই মেসেজটির দিকে চেয়ে হাঁটছে। তার মাঝে মাঝেই মনে পড়ে, ভাবনায় ব্যস্ত হয়, এটা কে হতে পারে? তার বিয়ে ভেঙেছে, তাও আবার যে সে ভাবে না, ছেলেপক্ষকে বলেছে তার নাকি এইডস আছে। এটা ভাবতেই ফারার রাগ হাজে। কোন বেয়াদব এটা! এসব শুনলে পাকে আর কেউ জীবনেও বিয়ে করতে আসবে। সে না হয় এখন বিয়ে করতে চাইছেন না, তার মানে তো এই নয় যে সারা জীবন করবে না। ফারা অনেক ভেবেচিন্তে মেসেজে রিপ্লাই করে। কে আপনি? শুদ্ধ ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছে ফারার পিছন পিছন। ফারার মেসেজ টিপিয়ে শুদ্ধ অবাক হলো, মিটিমিটি হেসে মেসেজ সেন্ড করে। আমি ভূতের বাবা, তোমাকে মানাবো ভূতের মা। রিপ্লাই পেয়ে ফারা বিরক্ত হলো, আবারও মেসেজ দেয়। আমার নামে গুজব ছড়িয়েছেন কেন আপনি? আমার কোনো এইডস নেই। শুদ্ধর একবার সামনে তাকালো। ফারা ধীরে ধীরে হাঁটছে। শুদ্ধ একটু শব্দ করে হাসল। ফারা পিছু ফিরে তাকায়। ফারাকে তাকাতে দেখে শুদ্ধ একটু বিব্রত হয়। নিজেকে সামলে গম্ভীর মুখে ফারার দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে কিছুটা ধমকে সুরে বলে, দ্রুত হাঁটতে পারো না কেন? এভাবে হাঁটলে তো হারিয়ে যাবা, এরপর ফায়েজ এসে আমাদের চেপে ধরবে। ফারা ভোতা মুখে তাকায়, রাগ হলেও কিছু বলল না, উল্টো ঘুরে দ্রুত পা চালায়। শুদ্ধ মিটিমিটি হেসে ফারাকে রিপ্লাই করে, তোমার মাঝে এক ধরনের বিশেষ এইডস আছে, যেটা শুধু আমার জন্য উপকারী। ফারা মেসেজটি দেখে রিপ্লাই দেয়, জানোয়ার, তোর ইডস আছে? তোর 14 গোষ্ঠীর ইডস আছে। সদ্যর রাগেই ফোনের ভেতর ঝেড়ে দিয়েছে ফারা। এদিকে সদ্য ফারার মেসেজ দেখে কেসে ওঠে, বিড়বিড় করে, ও মা গো, এ তো পুরাই আগুন। ফারা একজনের রাগ আরেকজনের উপর ঝেড়েলেও সদ্য বেচারা সবকিছু শিকার হলো। মানুষটা যে একটাই। মাইরা মিলার হাত ধরে এগিয়ে যাচ্ছে। মিলা মাইরার হাত ছেড়ে একটু সামনে গিয়ে একটি ফুলের পিক ওঠায়। এরপর ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে, সাথে পিক তুলতে থাকে। মাইরার পায়ে জুতো, সাথে ফিতা। বারবার ফিতা খুলে যাওয়ায় মাইরা বিরক্ত হয়ে বসে পড়ে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে মন মতো ফিতা আটকায়। এরপর উঠে দাঁড়িয়ে সামনে কাউকে না দেখতে পেয়ে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। হায় হায়, সে হারিয়ে গেল নাকি? সামনের দিকে দৌড় দেয়। মাইরার থেকে একটু সামনে এক সাইড দিকে ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। মাইরা ইরফানকে খেয়াল করেনি। বেচারি হারিয়ে যাওয়ার ভয় সমানে দৌড়ায়। আশেপাশে তেমন মানুষ নেই, ফলে মাইরার বেশি ভয় লাগছে। সাথে আকাশের অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। হঠাৎই মায়েরা ইরফানের সাথে জোরে সরে ধক্কা খায়। ইরফান একদমই বেখেয়ালে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, ফলস্বরূপ নিজের ভারসাম্য ধরে রাখতে পারেনি। ইরফানের সামনে ঢালু জায়গা ছিল। ইরফান মায়েরার ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। ইরফানের সাথে সাথে মায়েরাও গড়িয়ে পড়ে। মায়েরা জোর সরে এক চিৎকার দেয়। ইরফান হতবম্ব হয়ে যায়। সে উঠতে চাইছে কিন্তু পারছে না। দুজনেই সমানতালে গড়িয়ে পড়ছে তো পড়ছে। মায়েরা হাতের কাছে ইরফানকে পেয়ে স্পষ্ট করে ইরফানের গলা জড়িয়ে ধরে। কান্না মাখা গলায় কাঁপা কণ্ঠে বলে, প্লিজ আমাকে বাঁচান, আমি মরতে চাই না, আমার অনেক ভয় লাগছে, প্লিজ কিছু করুন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। হঠাৎই একটি গর্তের মতো জায়গায় ইরফান সহ মায়েরা ঠাস করে পড়ে যায়। মায়েরা আবারও চেঁচিয়ে ওঠে। ইরফান ধুমকে বলে, শাট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড গার্ল, ছাড়ো। মায়েরা খেয়াল করে তারা আর গড়িয়ে পড়ছে না। যখন বুঝতে পারে সে ইরফানের গলা জড়িয়ে ধরে আছে, সাথে সাথে ইরফানকে ছেড়ে দূরে সরে বসে। ইরফানের চোখে মুখে বিরক্তি। দ্রুত উঠে দাঁড়ায়। এই গর্ত ইরফানের কোমর সমান। ইরফান আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালে দেখল চারপাশে অনেক জঙ্গল। এক পা গর্তের উপরে রেখে উঠতে চাইলে মায়েরা সাথে সাথে ইরফানের অপর পা টেনে ধরে। ইরফান রেগে তাকায়। মায়েরা ভীত কণ্ঠে বলে, প্লিজ আমাকে বাঁচান, সাপ। ইরফান খেয়াল করল মায়েরার বা পাশে একটি সাপ ফনা তুলে মায়েরার দিকে হয়ে আছে। ইরফানের ইচ্ছে করল এই স্টুপিড গার্ল সহ এই সাপকে থাপড়াতে থাপড়াতে সোজা করার। বিরক্তি নিয়ে সামান্য নিচু হয়ে ডান হাতে মায়েরার কোমর ধরলে মায়েরা বিস্ময় কণ্ঠে বলে ওঠে, কি করছেন? ইরফান রেগে তাকায়। মাইরা ঢোক গিলল। ইরফান এক হাতে ধরে মাইরাকে গর্তের উপরে ঠাস করে বসিয়ে দেয়। মাইরা কোমরে ব্যথা পেয়ে উফ উচ্চারণ করে। ইরফান পাত্তা দিল না। গর্তের ভেতর থেকে উঠে গট গট পায়ে সামনের দিকে এগোয়। মাইরা ইরফানকে যেতে দেখে দ্রুত উঠে ইরফানের পিছু পিছু যায়। আশেপাশটা ভুতুড়ে টাইপ। মাইরা ঢোক গিলল। ইরফান আশেপাশে তার ফোন খোঁজে। জঙ্গলের মধ্যে উল্টে পাল্টে ফোন খোঁজে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে অনেকটা জায়গা জুড়ে সবখানে খোঁজে, কোথাও পায় না। রাগে ডান পা দিয়ে গাছে একটি লাথি বসায়।
মাইরা তার ব্যাগ খুঁজল, বেচারি তার ব্যাগ ফোনের অস্তিত্বও পেল না। ইরফান রেগে মেগে মাইরার দিকে তেড়ে আসলে মাইরা কয়েক পা পিছিয়ে যায়। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আইল কিল ইউ। মাইরা ভয়ে কাঁপছে। সেদিন ইরফানের রাগ দেখেছিল, সামান্য কারণে নিজের হাতের 12টা বাজিয়েছিল। আজ সত্যি তাকে মেরে ফেলবে নাকি? মাইরা মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎ দমকা হাওয়ায় মাইরার পরনের জামা হিজাব উড়ে ওঠে। ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করেছে। বাতাসের বেগ ধীরে ধীরে বাড়ছে। ইরফান আশেপাশে তাকালো। মাইরার কান্না পাচ্ছে। এ কোথায় এসে পড়ল সে, তাও এমন একজন মানুষের সাথে যার রাগ নাকের ডগায়। কিছুক্ষণের মাঝেই বাতাসের বেগ তীব্র হয়। মাইরা ভয়ে ইরফানের দিকে এগিয়ে যায়। ইরফান বিরক্ত চোখে তাকালে মাইরা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ কিছু বলবেন না, আমি ভয় পাই। ইরফান মাইরাকে রেখে বড় বড় পা ফেলে ডান দিকে এগিয়ে যায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা এমন কেন? তাকে রেখে কিভাবে চলে যেতে পারছে? মাইরাও ইরফানের পিছু পিছু যায়। প্রায় 1 ঘন্টার মতো ইরফান এদিক ওদিক ছুটেছে। মূলত রিসর্টে পৌঁছানোর রাস্তা খুঁজেছে পিছু পিছু মাইরা, কিন্তু ইরফান ব্যর্থ। এতক্ষণ ঝড়ের বেগ সহনীয় হলেও এখন অসহনীয় হয়ে উঠেছে। ইরফান, মাইরা কেউ ঠিক করে তাকাতে পারছে না। ভয়ে মাইরা চোখ ভিজে গিয়েছে। এমন পরিস্থিতিতে এই ইহজীবনে সে পড়েনি। মাইরা ভয়ে ভয়ে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। ইরফান বিরক্ত চোখে তাকায়, কিন্তু কিছু বলল না। হঠাৎই কিছুটা দূরে মাইরার চোখে পড়ে একটি বাড়ির মতো। ঘুটঘুটে অন্ধকার, সাথে তীব্র ঝড়ের বেগ, এর মাঝে যেন একটুখানি আগুনের মতো কিছু দেখতে পেল। মাইরা ধীর পায়ে এগিয়ে গেলে বুঝতে পারে একটা ছোটখাটো বাড়ি। মাইরার জ্ঞানে পানি আসে। একটু উঁচু ঠেকলো পায়। মাইরা কোনো রকমে উপরে ওঠে। পিছন থেকে ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, কি করছো? মাইরা কিছু বলল না। এগিয়ে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কায়। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে একজন বয়স্ক লোক মাথা বের করে তাদের ভাষায় কিছু বলে। মাইরা অস্থিরতার সহিত বলে, দাদু, আমরা অনেক বিপদে পড়েছি, প্লিজ হেল্প করুন। ভদ্রলোক মাইরার বাংলা বুঝল না, তবে প্লিজ শব্দ শুনে বুঝল মেয়েটি বিপদে পড়েছে, কিন্তু যাকে তাকে তো বিশ্বাস করা যায় না। মাইরা খুব আকুতি মিনতি করলে ভদ্রলোকের মন একটু নরম হয়, কিন্তু সে মাইরার বাংলা বুঝতে না পেরে ভেতর থেকে মাইরার বয়সে একটি ছেলেকে ডাক দিলে সে আসে। ছেলেটি শহরে পড়াশোনা করে, যে কারণে সে বাংলা বুঝতে পারে। সে তার দাদু বলা কথা মাইরাকে জিজ্ঞেস করল, আপনি কি একাই? মাইরা মাথা নেড়ে বলে, না, আমার সাথে আরেকজন আছে। উনি আপনার কে? মাইরা কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, হাজব্যান্ড। কথাটা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায়। ভদ্রলোক কিছু বলায় তার নাতি মাইরাদের উদ্দেশ্যে বলে, আপনারা ভেতরে আসুন। এরপর দুজন উল্টো ঘুরলে। মাইরা বলতে নেয়, আরে এই লোক আমার স্বামী। ইরফান ডান হাতে মাইরার মুখ চেপে শক্ত গলায় বলে, একটা বাজে কথা বললে তোমাকে ওই জঙ্গলের মাঝে ছুঁড়ে ফেলবো, স্টুপিড। মাইরা ঢোক গিলল। নিজে বাজে কথা বলে তাকে ধমকাচ্ছে, খুবই শ্লোক। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে ভেতরে যেতে নিলে ওপরে দরজার সাথে ধাক্কা খায়। এত শক পেয়েও ইরফানের অবস্থা দেখে মাইরা হেসে ফেলে। ইরফান রেগে তাকালে মাইরা নিজেকে সামলে ভেতরে চলে যায়। ইরফানও মাথা নিচু করে ভেতরে প্রবেশ করে। ইরফান আর মাইরাকে একটি রুম দেওয়া হয়েছে। দুজনেই ভিজে চুপচুপে হয়ে আছে। একজন বয়স্ক মহিলা মাইরার হাতে 2টো পোশাক ধরিয়ে দিয়েছে, একটি তার জন্য, আরেকটি ইরফানের জন্য। মাইরা আগা মাথা খুঁজে পাচ্ছে না, কিভাবে পড়বে বুঝতে পারছে না। এরা এসব কি পরে? এভাবে থাকলেও তো জ্বর বাঁধবে নিশ্চিত। ইরফান এক কোণে দাঁড়িয়ে আছে। মাইরা ইরফানের পাশে গিয়ে পোশাক এগিয়ে দিয়ে বলে, এটা নিন। ইরফান ঘাড় ফিরিয়ে তাকায়, তখনই তার হাঁচি আসে। এদিকে মাইরারও একটি অবস্থা, সেম টাইমে হাঁচি দেয়। দুজনেই মুখোমুখি হয়ে একসাথে হাঁচি দিয়ে দুজনের মুখে বিস্ময় ভিড় করে। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বিড়বিড় করে, আপনারা শুনছেন বাংলা অডিও বুক। রহস্য, থ্রিলার, রোমান্স, ভৌতিক কিংবা জীবন কথা, সব ধরনের উপন্যাস আর রোমাঞ্চকর গল্পের অডিও ভার্সন পাবেন এখানেই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, কারণ গল্পের প্রতিটি অনুভূতি এখন আপনার কানে। স্টুপিড। এরপর ইরফান সোজা হয়ে দাঁড়ায়। মায়রার ডান হাতে নাক দলে। গত 1 ঘন্টা যাবৎ ঝড়ের মধ্যে থেকে দুজনের অবস্থা নাজেহাল। মায়রা আবারও বলে, এই কাপড়টা নিন। ইরফান গম্ভীর গলায় বলে, নো নিড। মায়রা মুখ বাঁকালো। তখন ইরফান নিজেকে তার হাজব্যান্ড বলার কথাটা মায়রার মনে পড়তে কিছুটা রেগে বলে,
আপনি তখন নিজেকে আমার হাজবেন্ড বললেন কেন? হ্যাঁ, স্যার বলে কি মাথা কিনেনি? বাকিটুকু শেষ করার আগেই ইরফান রেগে মেগে মায়রার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, আর একটা কথা বললে জাস্ট ছুঁড়ে ফেলব। মায়রা ঢোক গিলল, ভীত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রার ইচ্ছে করল ইরফানের মাথায় 4টে বাড়ি মারতে, শুধু তার উপর রাগ ঝাড়ছে, অসহ্য লোক একটা। মায়রা আশেপাশে জায়গা খুঁজল চেঞ্জ করার, কিন্তু একটা ছোট্ট রুমে কি এমন জায়গা থাকবে? বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। ইরফানকে বাইরে যেতে বলবে, আবার না জানি সত্যি সত্যি তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঝড় না হলেও এই লোককে কিছু বলার সাহস নেই তার, স্যার বলে কিছু বলতেও পারে না। হঠাৎই দরজায় কেউ টোকা দিলে মায়রা এগিয়ে গিয়ে ভিড়িয়ে রাখা দরজা খোলে। ওপাশে তখনকার ছেলেটি বলে, আপনারা কিছুক্ষণ সময় দিতে পারবেন? ইরফান এগিয়ে এসে জিজ্ঞেস করে, ওয়াই? ছেলেটি গলা ঝেড়ে বলে, আপনাদের বিয়ে পড়ানো হবে। কথাটা ইরফান মায়রার কাছে বোম ব্লাস্টের মতো শোনালো। ইরফান রাগান্বিত স্বরে বলে ওঠে, হোয়াট? একই সাথে মায়রা বলে, কি? ছেলেটি থতমতো খেয়ে তাকায়, এরপর নিজেকে সামলে বলে, আপনারা তো স্বামী স্ত্রী, তাহলে এমন রিয়াকশন দিচ্ছেন কেন? ইরফান রেগে কিছু বলতে গিয়েও জিভ গুটিয়ে নেয়। ছেলেটির পাশে বুড়ো দাদু এসে দাঁড়িয়ে কিছু বললে ছেলেটি সেসব বাংলা বলে, আমাদের এখানে অনেকেই এসে স্বামী স্ত্রী না হয়েও মিথ্যা কথা বলে, আর আমাদের এখানে বিবাহিত ব্যক্তি ছাড়া কাউকে আশ্রয় দিই না। আপনাদের পুরোপুরি বিশ্বাস না করতে পারায় এই ব্যবস্থা। ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে ছেলেটির দিকে চেয়ে আছে, ইচ্ছে করছে এক ঘুষি মেরেই ছেলের নাক ফাটিয়ে দিতে। ছেলেটি উল্টো ঘুরে চলে গেলে ইরফান মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপি বলে, আমি এই স্টুপিডকে বিয়ে করব? ইম্পসিবল। মায়রাও রেগে বলে, হ্যাঁ তো, আমি যেন আপনার মতো ঘাড়তারা লোককে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। ইরফান চোখ মুখ শক্ত করে বলে, শাট আপ, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টিউপিড।